জি, আপনারা শুনতে পাচ্ছেন সবাই? স্ক্রিন কি জি দেখা যাচ্ছে? আলহামদুলিল্লাহ স্যার, শুনতে পারতেছি। হ্যাঁ, আরেকজন নাকি? স্ক্রিনটা শেয়ার করছি, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, শুরু করলাম। তা আমি একটু আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে মানে আপনারা কতদূর কি মানে ইন্টারন্যাশনাল মার্কেটিং এ কতটুকু কি আগিয়েছেন, সেটা যদি একটু বলতেন। আপনাদের মধ্যে কেউ একজন? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, যাক, সমস্যা নাই, আমরা শুরু করতে পারি তাহলে। ঠিক আছে, তা আমরা এখন জিনিসটা মেইনলি ডিসকাস করবো হচ্ছে অ্যাবাউট ইন্টারন্যাশনাল মার্কেটিং, যে হোয়াট ইন্টারন্যাশনাল মার্কেটিং ইজ, তাই না? তো আমরা তো মোটামুটি মার্কেটিং এর ব্যাপারে সবাই কম বেশি অবগত আছি। উই অলরেডি নো অ্যাবাউট মার্কেটিং, হোয়াট মার্কেটিং ইজ। বাট এখন what we have to know is like what happens when it goes at the international level, যে একটা মার্কেটিং ইন্টারন্যাশনাল লেভেলেও তো করা হয়। শুধু যে আমাদের লোকালি যে কোম্পানিজ গুলো যারা আছে যে মার্কেটিং করতেছে, ব্যাপারটা কিন্তু এমন না। উই আর, আই মিন, গ্লোবালি, মানে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, সারা সব জায়গায় কিন্তু মার্কেটিং হয়। তো আমরা যদি ডেফিনেশনটা দেখি বা হোয়াট ইজ ইন্টারন্যাশনাল মার্কেটিং মানে কাকে বলা হয় সেটা যদি আমরা দেখি, সেক্ষেত্রে বলা হচ্ছে যে ইন্টারন্যাশনাল মার্কেটিং ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ মার্কেটিং প্রিন্সিপলস বা ইন্ডাস্ট্রিজ ইন ওয়ান অর মোর দেন ওয়ান কান্ট্রি। বা আরো সহজ কথায় যেটা বলা যায়, দ্যাট ইন্টারন্যাশনাল মার্কেটিং ইজ ট্রেডিং অফ গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যামং ডিফারেন্ট কান্ট্রিজ। যেমন ধরেন, ইন্টারন্যাশনাল মানে কি? আহ ইন্টারন্যাশনাল মানে হচ্ছে যে যে জিনিসটা আমরা যখন একটা দেশের থেকে অন্য আরেকটা দেশের ক্ষেত্রে আমরা যখন যে কোনো ধরনের ট্রানজাকশন বা ট্রেড যেটাই করি সেটা। সো সেই ক্ষেত্রে মার্কেটিং এর ক্ষেত্রেও ঠিক একই রকম, যে ইটস ইন্টারন্যাশনাল মার্কেটিং ইজ যখন আমরা একের অধিক দ্বিতীয় দেশেও যখন মানে ইন মোর দেন ওয়ান কান্ট্রি যখন জিনিসটা আমাদের মার্কেটিং হবে, তো তখন সেটাকেই আমরা ইন্টারন্যাশনাল মার্কেটিং বলে থাকি। এন্ড এই ইন্টারন্যাশনাল মার্কেটিং ক্যান বি ইন টার্মস অফ লাইক যে কোনো ধরনের প্রোডাক্ট হতে পারে, সার্ভিস হতে পারে, হ্যাঁ, এবং এবং ক্যান বি এমং ডিফারেন্ট কান্ট্রিজ, বিভিন্ন ধরনের কান্ট্রি হতে পারে। আরেকটা বলছে যে the procedure of planning and executing the rates, promotion and distribution of products and services in the same worldwide. So আপনারা চিন্তা করে দেখেন যে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটিং এর যদি কথা চিন্তা করেন, আমরা কিন্তু অনেক ধরনের এক্সাম্পল চিন্তা করতে পারি। যেমন আমরা নাওএডেজ আমরা সবাই কিন্তু কম বেশি অনেকেই শুনেছি যে অ্যাপেলের কথা, মানে অ্যাপেল মোবাইল, এমন কেউ নাই আই গেস আমাদের মধ্যে যারা নাকি অ্যাপেল আইফোন যেটাকে বলে, আই মিন আইফোন, অ্যাপেলের ওয়ান অফ দ্য প্রোডাক্টস দ্যাট ইজ আইফোন। সো এই অ্যাপেল ব্র্যান্ডের নামে কিন্তু আমরা সবাই শুনেছি। সো এটা কিন্তু ইটস কাইন্ড অফ এন ইন্টারন্যাশনাল মার্কেটিং, কারণ অ্যাপেল কিন্তু নট অনলি উইদিন আমেরিকা বাট ইন অলসো আদার কান্ট্রিজ অ্যাজ ওয়েল। মানে আপনি কিন্তু থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এটার মার্কেটিং হয়, বিকজ ইটস আ মানে ইটস আ ভেরি বিগ ব্র্যান্ড অ্যান্ড উই অলমোস্ট এভরিওয়ান নোজ অ্যাবাউট ইট, ঠিক না? সো আরো ক্ষেত্রে দেখা True, যাচ্ছে, sir. হ্যাঁ, exactly. So not only that, see, even if you think about other products like, say, for example, Coca-Cola. So Coke কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। ইভেন দেখেন, ইটস মানে ইটস থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। আপনি বিশ্বের এমন কোনো জায়গায় যাবেন, মোস্ট অফ দ্য কান্ট্রিজ, আই উইল নট সে যে সব দেশে পাবেন, বাট ম্যাক্সিমাম কান্ট্রিজে কিন্তু আপনি কোক পাবেন। অ্যান্ড ইটস অল দ্য সেম, দ্য লোগো, আই মিন দ্য কোকা-কোলার যে লোগো, এই কোকা-কোলার লোগোটা কিন্তু ইটস অল দ্য সেম ইন মোস্ট অফ দ্য কান্ট্রিজ। ইভেন আমাদের বাংলাদেশেও ডিফারেন্ট থ্রুতে প্রোডাকশন হয় কোকা কোলার, বাট দ্য লোগো এন্ড দ্য ব্র্যান্ড ইজ দ্য সেম। সো এটা কি, হোয়াট ইজ ইট? সো ইন্টারন্যাশনাল, ইভেন আপনি আপনি জাস্ট এভাবেই চিন্তা করেন, কোকা কোলা আপনি ইন্ডিয়াতে যান, ইন্ডিয়া গেলেও কিন্তু আপনি কোক পাচ্ছেন, ইভেন বাংলাদেশে পাচ্ছেন, তাই না? সো মোস্ট অফ দ্য কান্ট্রিজে কিন্তু দিস কোক ইজ অ্যাভেলেবল। সো এই এটা কি, এটা কিসের থ্রুতে আসতেছে, বা আমরা কেন এই জিনিসটাকে চিনতেছি, বা আমরা কেন জানি, তাই না? তো এরকম তার অনেক প্রোডাক্ট আছে, বাট সবাই তো আমরা সবকিছু চিনি না, সব ড্রিঙ্কস এর নাম চিনি না, জানি না। বিকজ বিকজ অফ দিস ইন্টারন্যাশনাল মার্কেটিং, বিকজ এই ইন্টারন্যাশনাল মার্কেটিং এর থ্রুতে এই প্রোডাক্টটা আমাদের সবার মাধ্যমে জিনিসটা এত মানে এত ওয়াইডলি স্প্রেডেড অ্যান্ড প্রমোটেড টু অল অফ দ্য কান্ট্রিজ দ্যাট এভরিওয়ান নোজ অ্যাবাউট ইট। সো আমরা যদি ডেফিনেশনটার সাথে মিলিয়ে নিই এক্সাম্পলটা আপনারা যদি ধরেন, তাহলে ইন দ্যাট কেস ইউ ক্যান সি যে ইন্টারন্যাশনাল মার্কেটিং ইজ অ্যাপ্লিকেশন অফ মার্কেটিং প্রিন্সিপলস বাই ইন্ডাস্ট্রিজ ইন ওয়ান অর মোর দেন ওয়ান কান্ট্রি। তার মানে মার্কেটিং প্রিন্সিপলস কি কি, মার্কেটিং এর যত ধরনের প্রিন্সিপলস আছে সেগুলো অ্যাপ্লিকেশন করা ইন ওয়ান অর মোর দেন কান্ট্রি, মানে একের অধিক।
জাস্ট সোজা কথায় আমি যদি বলি দ্যাট ইজ লাইক আমরা লোকালি জিনিসটা যে জিনিসটা মার্কেটিং করতেছি সেই জিনিসটা জাস্ট লোকালি না করে আমরা একটা ইন্টারন্যাশনাল লেভেলে যাব, একটা দেশে না করে আমরা বিভিন্ন দেশে করব। হ্যাঁ, একটা দেশে না করে, একটা কান্ট্রিতে না করে, উই উইল ডু দ্যাট ইনটু মেনি মোর কান্ট্রিজ, সো ওয়ান অর মোর কান্ট্রি। সো লেটস প্রসিড, নেক্সট টপিকে আমরা যেতে পারি। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বা কোনো কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন। সো আই মিন, শুধু আমি বলে গেলাম আপনারা শুধু শুনলেন, ব্যাপারটা কিন্তু এভাবে জিনিসটা কিন্তু শেখা না, কারণ এটা জাস্ট আমি একটা বেসিক ইন্ট্রোডাকশন দিলাম, বাট সামনে আরো মানে আমরা আরো কিছু মানে ইম্পর্টেন্ট অ্যান্ড একটু কমপ্লেক্স বলতে পারেন এগুলো জিনিসগুলো শিখবো। হুম। আচ্ছা, তাহলে এখন আমরা যদি আসি আহ সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে ইন্টারন্যাশনাল মার্কেটিং এর একটা ওভারভিউ আমরা দেখি। হ্যাঁ, the word international marketing is defined as the exchange of goods and services across national borders to meet the requirements of the customers। মানে কি ন্যাশনাল বর্ডার, আপনার যে দেশের মানে দণ্ডি পেরিয়ে বা ন্যাশনাল যে আমাদের বর্ডার আছে সেই বর্ডার বাইরে গিয়ে আপনি যেটা মার্কেটিংটা করবেন বা যেই ধরনের এক্সচেঞ্জ অফ গুডস এন্ড সার্ভিসেস হবে, ওই গুডস গুলাকে এন্ড সার্ভিসেস গুলাকে এক্সচেঞ্জ করার জন্য যে ক্ষেত্রে আপনার ধরেন যেই মার্কেটিংটা লাগবে সেটাকে আমরা সাধারণত ইন্টারন্যাশনাল মার্কেটিং বলে থাকি, and it includes customer analysis in foreign countries and identifying the target market. International marketing এ যদি দেখেন, so international marketing এ what are the major participants in international marketing? So if we look into them, so we can see that যে আপনার what are the sources or what are major participants কিভাবে ইন্টারন্যাশনাল মার্কেটিং এ আমরা কিভাবে পার্টিসিপেট করতে পারি, what are the ways, right? So if we consider the ways, we can see that I mean one of the first ways about the multinational corporations, so that is MNCs। আমরা মাল্টিন্যাশনাল কর্পোরেশন বলে থাকি না? মাল্টিন্যাশনাল কর্পোরেশনটা কি? ইটস ইটস অ্যান অর্গানাইজেশন দ্যাট এনশিওরস দ্য প্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ইন ওয়ান অর মোর কান্ট্রিজ দ্যান ইটস হোম কান্ট্রি। তো আমরা সকলেই কিন্তু মাল্টিন্যাশনাল কর্পোরেশনের সবাই কথা বলি, ইভেন আমরা সবাই ইন্টারেস্টেড, মানে আমরা কিন্তু অনেকে বলি যে হ্যাঁ সে তো মাল্টিন্যাশনালে জব করে, এন্ড ইটস কাইন্ড অফ আ প্রেস্টিজ যে আমরা একটা মাল্টিন্যাশনাল। তো মাল্টিন্যাশনাল কোম্পানিটা কি? যেটা নাকি ensures the production of goods and services in one or more countries other than its home country। তার মানে শুধু নিজস্ব দেশে, ধরেন আপনার বাংলাদেশে আমরা যদি একটা কোণে ধরি যেরকম স্কোয়ার সাপোজ, বা প্রাণ আরএফএল ধরেন বা প্রাণ ধরেন, প্রাণের কিন্তু বাংলাদেশে প্রোডাকশন আছে, এন্ড প্রাণ কিন্তু অলসো প্রডিউসিং ইন ইন্ডিয়া, দে হ্যাভ অলসো সেট আপ আ ফ্যাক্টরি ইন ইন্ডিয়া। সো প্রাণ কি করতেছে, প্রাণ গ্রুপ করতেছে যে তারা বাংলাদেশে ফ্যাক্টরি দিয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ দে অলসো হ্যাজ সেট আপ আ ফ্যাক্টরি ইন ইন্ডিয়া। তাহলে প্রাণ হ্যাজ বিকাম আ মাল্টিন্যাশনাল। প্রিভিয়াসলি প্রাণ ছিল কি, প্রাণ ছিল হচ্ছে আপনার একটা লোকাল কোম্পানি, বাট ওয়ান্স দে হ্যাভ স্টার্টেড প্রডিউসিং ইন অ্যানাদার কান্ট্রি উইচ ইজ ইন্ডিয়া, তখন কিন্তু তারা একটা মাল্টিন্যাশনাল কর্পোরেশন হয়ে গেল। তাহলে তো প্রাণ যদি মাল্টিন্যাশনাল কর্পোরেশন হয়ে যায় তাহলে কিন্তু তারা শুধু বাংলাদেশে মার্কেটিং করলে হবে না। আই মিন সেক্ষেত্রে তখন তাদের কি করতে হবে, তাদের কিন্তু ইন্ডিয়ার মার্কেটে যদি ধরতে চায় বা ইন্ডিয়ার মার্কেটে বিক্রি করতে চায় তাহলে কিন্তু তাদেরকে ইন্ডিয়াতেও মার্কেটিং করতে হবে। সো সেই ইন্ডিয়ার মার্কেটিংটাকেই আমরা বলতেছি যে প্রাণ যে ইন্ডিয়া যে মার্কেটিংটা করতেছে বা অন্যান্য দেশে যে মার্কেটিংটা করতেছে সেটাকে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটিং বলে থাকতেছি। সো এরকম আরো আমরা অনেক বিভিন্ন কোম্পানি ধরতে পারি। আই মিন তাদের নাকি বিভিন্ন জায়গায় প্রোডাকশন ফ্যাসিলিটিস আছে, দেখা যাচ্ছে একের অধিক কান্ট্রিতে, আই মিন ইন টু ডিফারেন্ট কান্ট্রিজ, অ্যাটলিস্ট মানে একের অধিক হতে হবে। যদি একটা কান্ট্রি থেকে আরেকের অধিক হয় তখন আমরা সেটাকে বলে থাকবো যে মাল্টিন্যাশনাল কর্পোরেশনস। তারপরে আমরা এটার ব্যাপারে খুব সহজ, এক্সপোর্টার্স ইম্পোর্টার্স। এক্সপোর্টার্স এর ব্যাপারে আমরা সবাই জানি যে আমাদের দেশের থেকে অন্য দেশে যেগুলো পাঠানো হয়, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস থিং হচ্ছে আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমাদের বাংলাদেশে। সো গার্মেন্টস এর ক্ষেত্রে কিন্তু কি হয়, আমরা কিন্তু আমেরিকার মার্কেট, ইউরোপের মার্কেট, বিভিন্ন দেশে কিন্তু আমাদের প্রোডাক্টস গুলো সাপ্লাই করে থাকি। সো দেখা যায় যে আহ আমাদের দেশের যে উইন্টার গার্মেন্টস বলেন আপনারা, তারপরে আপনাদের বিভিন্ন যে ক্লোদিংস, আমরা কিন্তু আমাদের বাংলাদেশে ম্যানুফ্যাকচার হওয়ার পরে উই শিপ দেম টু আদার আই মিন দ্য আদার কান্ট্রিজ। সো আই মিন এখানে এক্সপোর্টার্স এর ক্ষেত্রে কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটিং হয়ে থাকে, বিকজ আমরা যখন একটা ফরেন বায়ার, আপনারা বাইং হাউসের নামও শুনছেন, যে আমরা যখন একটা ফরেন বায়ারকে রিচ করতে যাব তা আমাদের ব্যাপারে তো মানুষের জানতে হবে যে উই আর প্রডিউসিং সামথিং হিয়ার। তো তারা যদি আমাদের ব্যাপারে না জানে তো তারা কিভাবে অর্ডার প্লেস করবে? সো আপনারা বাইং হাউসের ব্যাপারে শুনছেন যারা নাকি ইন্ট্রোডিউস করে দেয় ডিফারেন্ট ফ্যাক্টরিজ এর ক্ষেত্রে, তো তখন কিন্তু উই ক্যান ডু দ্য
মার্কেটিং। সো এখানে কি বলতেছে দ্যাট they are the overseas sellers who sell products and provide services across their home country by following the necessary jurisdiction. So jurisdiction বলতে কারণ এক্সপোর্ট করার ক্ষেত্রে আপনার অনেকগুলা গভর্নমেন্টের রুলস এন্ড রেগুলেশনস ফলো করতে হয়। যেরকম আপনার এক্সপোর্ট করার ক্ষেত্রে আমাদের কি কি আমরা এক্সপোর্ট করতে পারবো, কি কি পারবো না, এরকম অনেক ধরনের জুরিসডিকশন থাকে, গভর্নমেন্টের রুলস এন্ড রেগুলেশনস থাকে, যেগুলো আমাদেরকে ফলো করতে হয়। সো ওগুলো ফলো করে আমরা দেখা যায় যে অ্যাকচুয়ালি উই ক্যান ডু এক্সপোর্ট। সো ওই ক্ষেত্রে এক্সপোর্টার্স এর ক্ষেত্রেও সো ওয়ান অফ দ্য যে ইন্টারন্যাশনাল মার্কেটিং এ কিন্তু এক্সপোর্টাররা যারা এক্সপোর্ট করতেছে তারাও কিন্তু দে আর অলসো এঙ্গেজড ইন ইন্টারন্যাশনাল মার্কেটিং। তারপরে যদি আমরা কনসিডার করি যে অ্যাবাউট হোয়াট আর অ্যাবাউট দ্য ইম্পোর্টার্স। সো ইম্পোর্টার্সদের ক্ষেত্রে যে আমরা কিন্তু শুধু এক্সপোর্ট করতেছি তা না, আমরা কিন্তু ইম্পোর্টও করতেছি। আপনি যদি চিন্তা করেন যে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক আইটেমস আমরা কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করে থাকি। ইফ ইউ সি লাইক অনেক ধরনের সেই ধরনের ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস যেগুলো নাকি চায়না থেকে ইম্পোর্ট করা হয়, বা কাঁচামালটা ইম্পোর্ট করা হয়। ইফ ইউ সি আমাদের দেশে যে টেলিভিশন বলেন, ফ্রিজ বলেন, তো অনেক সময় দেখা যায় যে ওই পার্টস গুলো চায়না থেকে নিয়ে আসা হয়, চায়না থেকে নিয়ে এসে আমাদের দেশে অ্যাসেম্বল করা হয়। ওয়ালটন one of the famous in the refrigeration industry, যে ফ্রিজ যারা আর কি ফ্রিজ তৈরি করে। সো এখানে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এদের ক্ষেত্রেও কিন্তু আমাদের কি মার্কেটিং দরকার আছে। তো আমি কিভাবে জানবো যে আমি একটা ফ্রিজ তৈরি করব বাংলাদেশে, বাট এইগুলোর কম্পোনেন্টস গুলো কোথায় পাওয়া যায়, বা আমি কোত্থেকে এটা র ম্যাটেরিয়ালস গুলো নিয়ে আসতে পারি। তো এই যন্ত্রাংশ গুলো এনে বা ডিফারেন্ট পার্টস গুলো এনে আমি বাংলাদেশে অ্যাকচুয়ালি অ্যাসেম্বল করতে পারি। সো এটাও কিন্তু আমার জানতে হবে। সো এটা জানার জন্য আমি কিভাবে জানবো? I mean, how I will get to know about it. So one of the ways is about international marketing. So that's why they're also saying that it's one of the participants, I mean, for the international marketing. Then আরেকটা আছে like we see the last participant here is the service companies. The service companies যদি আমরা বলে থাকি যে so what is service companies? A service company generates revenue by trading on services and not on physical commodities. Right. So তারা revenue generate করে কি? By trading on services and not on physical commodities. A public accounting company is the best example of a service company. Revenue here is generated by preparing returns of income tax, performing audit services, and by maintaining financial records. তাহলে আপনি যদি ধরেন এখানে যে একটা এক্সাম্পল বলা হয়েছে সার্ভিস কোম্পানি, যে যারা নাকি সার্ভিস প্রোভাইড করে। সার্ভিস বলতে তো আমরা সবাই বুঝি যে কোনো ধরনের সার্ভিস দ্যাট ইজ ইনট্যাঞ্জিবল, আমরা যেটা দেখতে পাই না। সো ওই ধরনের সার্ভিস কোম্পানিজ গুলা যেরকম একটা অ্যাকাউন্টেন্সি ফার্ম বা একজন লয়ার ফার্ম হতে পারে, ডক্টর হতে পারে, লাইক দিজ আর সার্ভিস। ইভেন আই এম অলসো প্রোভাইডিং আ সার্ভিস। কারণ আপনি যদি এখানে বসে অনলাইনে ধরেন আপনি কানাডায় ক্লাস করতেছেন বা আমেরিকাতে ক্লাস করতেছেন, দ্যাট ইজ অলসো কাইন্ড অফ আ সার্ভিস দ্যাট ইউ আর অ্যাভেইলিং এ সার্ভিস। সো এটার জন্য কিন্তু আপনি দেখেন বিভিন্ন বাইরের ইউনিভার্সিটিজ গুলা কিন্তু আপনার দে ডু ইন্টারন্যাশনাল মার্কেটিং, বিকজ অনেক ধরনের এখন কিন্তু অনেক ধরনের অনলাইন কোর্স আছে, হাইব্রিড কোর্সেস আছে, যেগুলো নাকি অনলাইনেই করা যায়, ঠিক না? সো ইন দ্যাট কেস আপনারা কিন্তু ওইটাও একটা সার্ভিস অ্যাভেল করতেছেন আপনারা, যে সার্ভিস কোম্পানির থ্রুতে এখানেও কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটিং হচ্ছে। সো আমরা এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উই ক্যান সি দ্যাট different types of services from starting from accountancy firms or law firms or maybe a doctor. হ্যাঁ, so you can also avail treatment, you can see a doctor, আপনি একজন ডাক্তার দেখাতে পারেন। সে ধরেন one of the আমাদের এশিয়ার মধ্যে one of the I mean very good doctors আছে in সিঙ্গাপুর। সো ওখানে অনেক ভালো ভালো হসপিটাল আছে লাইক মাউন্ট এলিজাবেথ। সো ওখানে একটা আপনার ডক্টর অনলাইনে আপনি দেখাইলেন ওভার ভিডিও কনফারেন্সিং, সেটাও কিন্তু একটা সার্ভিস কোম্পানিজ এর আন্ডারে পড়বে। সো এটা বুঝতে পেরেছেন আপনারা? আহ Yes, sir. Right, sir. জি Get স্যার। it, sir. আচ্ছা, আমি আমাকে আমার জিনিসটা কি আমি যেভাবে বুঝাচ্ছি আপনারা কি ধরতে পারতেছেন? Yes, sir. আচ্ছা আচ্ছা, কারো কোনো কনফিউশন থাকলে বা কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কোয়েশ্চেন করবেন। ইটস নট যে খালি আমি শুধু ডেলিভারি দিয়ে যাব আপনারা শুনবেন, ব্যাপারটা কিন্তু তা না। কারণ আপনারা আমি চাই যতটা রিয়েলিস্টিক করা যায় জিনিসটা, ইটস নট লাইক শুধু যে আমরা ওই বই দেখে পড়ে গেলাম কিছু না, ব্যাপারটা কিন্তু তা না। আপনারা যেহেতু এমবিএ, আপনারা সবাই কম বেশি জব করেন বা আপনারা কর্পোরেটের সাথে যুক্ত আছেন বা আই মিন বিজনেসের সাথে যুক্ত আছেন। তো আমাদের কিন্তু জিনিসটা মোর লাইক জিনিসটা রিয়েল লাইফের সাথে
মানে উই হ্যাভ টু মানে মিলাইতে হবে ব্যাপারটাকে, নাহলে তো যে জাস্ট খালি থিওরি শিখে তো লাভ নাই, যেটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশনটা কি, তাই না? এটাও বুঝতে হবে। তো আপনারা এঙ্গেজ করবেন আপনাদের যে এক্সপিরিয়েন্সেস গুলো আছে, বা আপনারা যেটা, আপনারাও তো অনেক ধরনের অনেক কর্পোরেট এক্সপিরিয়েন্সেস আছে, বা আই মিন, তো সেই সেই ধরনের এক্সপিরিয়েন্সেস গুলো আপনারা শেয়ার করবেন ডেফিনেটলি। আচ্ছা, ওকে স্যার। সো আমি নেক্সটে যাই। আর এখানে ভয় কিছু নাই, মানে ইটস লাইক মানে ভয় বা লজ্জা পাওয়ারও কিছু নাই, অনেক কিছু ভুল হইতেই পারে, আমরা অনেকে অনেক কিছু পারি, অনেকে অনেক কিছু পারি না। সো এখানে নিয়ে দিস ইজ নাথিং টু বি ওয়ারিড অ্যাবাউট। সো আমরা আসছি একজন একজনকে হেল্প করবো, ইটস মোর অ্যান ইন্টারঅ্যাক্টিভ সেশন। আচ্ছা, পরের স্লাইডে যাই তাহলে, ঠিক আছে? আচ্ছা, so now we will see like what are the major objectives of international marketing. So আমরা যদি দেখি যে major objectives গুলো কি, so আমরা কেন করব, রাইট? সো আমরা ফার্স্টে দেখলাম যে, আমরা ফার্স্ট একটু বুঝলাম যে what international marketing is. তারপরে আমরা এখন দেখলাম যে what are the major participants like MNCs, exporters, importers, as well as service companies. So now we will see that what are the major objectives of international marketing. So one of the major objectives is like to enhance free trade at global level and attempt to bring all the countries together for the purpose of trading. তার মানে কি, ফ্রি ট্রেডের ব্যাপারে আমরা শুনছি যে অবাধভাবে আমরা যাতে এক দেশের সাথে আরেক দেশে আমরা করতে পারি। যেরকম যে একটা দেশের সাথে ধরেন আপনি আপনার দেশে একটা দেশে একটা জিনিস গুডস প্রডিউস করেন, সেটা চাইলে আপনি একটা দেশে ইম্পোর্ট করতে পারবেন, বা অন্য দেশের একজন বায়ার আপনার কাছ থেকে কিনতে পারবেন। So that is what is about free trade. So international marketing and one of the major objectives is about free trade. যে এক দেশ থেকে আমি আরেক দেশে, মানে এক দেশের সাথে আরেক দেশ ব্যবসা করবে, ফ্রি ট্রেড মানে it's a kind of transaction doing business with another country. So এরকম অপরচুনিটিটা থাকতে হবে যে আমি এই দেশের সাথে আমি চাইলে আরেক দেশের সাথে ইজিলি বিজনেস করতে পারবো ইন টার্মস অফ ফ্রি ট্রেড। সো ইন্টারন্যাশনাল মার্কেটিং এটাকেই অ্যাকচুয়ালি এনকারেজ করে, অ্যান্ড দে ওয়ান্টস দ্যাট ফ্রি ট্রেড হলে ইন্টারন্যাশনাল মার্কেটিং উইল বি দেয়ার। To increase globalization by integrating the economies of different countries. So globalization এর ব্যাপারটা এখন আমরা nowadays অনেকেই শুনি, globalization খুবই একটা পপুলার টার্ম nowadays। globalization মানে কি, ইটস লাইক the world is being considered a single country. Globalization হচ্ছে ব্যাপারটা এমন যে আমি পুরো ওয়ার্ল্ডটাকেই ধরে নিলাম যে একটা সিঙ্গেল কান্ট্রি, যে দেশ দেশ ভাগ ভাগ না, যে এক একটা দেশ এই দেশ সেই দেশ না। আমি ধরে নিব যে পুরো বিশ্বটাই হচ্ছে আমার জন্য একটা কান্ট্রি। সো আই এম টোটালি গ্লোবাল। সো এই গ্লোবালাইজেশনের কারণে তো ইন্টিগ্রেটিং মানে মিলিত করা বিভিন্ন কান্ট্রিজের যে ইকোনমি গুলো আছে, ইকোনমি গুলাকে মিলিত করা এককভাবে, যে সবগুলা কান্ট্রিকে আমি ধরে নিব যে কোনো দেশের কোনো বাউন্ডারি নাই, মানে আলাদা আলাদা কোনো দেশ না, সব দেশ একটাই কান্ট্রি পৃথিবীতে। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য থিম অফ গ্লোবালাইজেশন, যে গ্লোবালাইজেশনের থ্রুতে সব কান্ট্রিজ গুলাকে একত্রিত করা। যে আপনি একটা প্রোডাক্ট ছাড়বেন, যে এখন ছাড়লেন আপনি, কিন্তু দেখা গেল যে যে মার্কেটিংটা করবেন সেটা সব দেশের জন্য এক সেম, মানে মানে স্ট্যান্ডার্ড একটা দেশের জন্য। মানে আমি আজকে বাংলাদেশের জন্য যে যে ইন্টারন্যাশনাল মার্কেটিংটা করব, বা যে প্রমোশনটা করব, বা যেভাবে আমি আমার ওই প্রোডাক্টটাকে রিপ্রেজেন্ট করবো বাংলাদেশ, আই উইল ডু দ্যাট ইন throughout all the countries in the world. So that is a part of the globalization. And also about like to achieve world peace by building trade relations among different nations. So world peace মানে কি? So like ধরেন এখন world peace কেন? অনেক দেশে এখন কিছু আন্ডার ডেভেলপড কান্ট্রিজ আছে, কিছু ডেভেলপড কান্ট্রিজ আছে। এখন দেখা যাচ্ছে যে মানে আমাদের বাংলাদেশে অনেক মানুষই আছে, দেখা যায় যে ঠিক মতো 3 বেলা খাবার পায় না, এমন অনেক মানুষ আছে। ইন্ডিয়াতে এমন অনেক মানুষ আছে, নেপালে আছে। আবার অনেক দেশে আছে যে খাবার হয়েও বেশি হচ্ছে, বাট খাওয়ার মানুষ নাই। সো এই যে হারমোনিটা, যে একটা দেশের থেকে আরেকটা দেশে যে যে এই যে মানে ব্যালেন্স করা জিনিসটাকে বলা হয় যে আপনি ব্যালেন্স করতে পারতেছেন কিনা। তো একটা দেশের থেকে আরেকটা দেশের সাথে ব্যালেন্স করা। সো সো বিল্ডিং আ ওয়ার্ল্ড পিস, যে হ্যাঁ আমার ডেভেলপড কান্ট্রি, আমার অনেক টাকা পয়সা আছে, আমার দেশে অনেক উন্নত দেশ। So আমি অন্যান্য যে আন্ডার ডেভেলপ উন্নয়নশীল দেশগুলো আছে বা স্বল্প উন্নত দেশগুলো আছে, সেগুলাকে আমি চেষ্টা করব যে তাদের সাথে একটা রিলেশন বিল্ড করা একটা ওয়ার্ল্ড পিসের জন্য, যাতে কেউই মানে বঞ্চিত না হয়, সো দ্যাট নো ওয়ান গেটস ডিপ্রাইভড। ঠিক আছে?
and also about to promote social and cultural exchange among the nations. স্বাভাবিক, and আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেটিং করেন সেই ক্ষেত্রে কিন্তু একটা কালচারাল এন্ড সোশ্যাল এক্সচেঞ্জ হয়। তো এখন এক একটা দেশে কিন্তু মার্কেটিং এক এক রকম ভাবে হয়, তাই না? এখন আমাদের দেশে ধরেন আপনি যদি সোশ্যাল এন্ড কালচারাল এক্সচেঞ্জ যদি আপনি চিন্তা করে দেখেন, ইটস লাইক নর্মাল, মানে আমাদের দেশের সাথে কিন্তু সবকিছু মিলবে না। আমাদের কিছু ভ্যালুজ নর্মস আছে যেটা আপনার হয়তো পশ্চিমা দেশগুলোর সাথে মিলবে না, ইউরোপ আমেরিকাদের সাথে মিলবে না, তাই না? সো ওই জিনিসটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট, যে সোশ্যাল এন্ড কালচারাল এক্সচেঞ্জ। আর আমাদের সোশ্যাল আমরা একটু কনজারভেটিভ, হয়তো বাংলাদেশে যারা আছে আমরা কিন্তু একটু কনজারভেটিভ বা কনজারভেটিভ ইয়ে থেকে বিলং করি। সো ওইটা কিন্তু কম্পারেটলি, আই মিন, ইউজুয়ালি ডিফারেন্ট ইন আদার কান্ট্রিজ অ্যাজ ওয়েল। আই মিন, ওরা কিন্তু অত কনজারভেটিভ না, দে আর কোয়াইট ওপেন। ওদের যে ভ্যালুজ আমাদের কাছ থেকে অনেক ডিফারেন্ট। কারণ একটা আমেরিকান মানুষ যেরকম হবে, এখন আমাদের দেশের মানুষ তো সেম না, সেম ভাবে তো চলবে না, তাই না? সো যখন আমরা ইন্টারন্যাশনাল মার্কেটিং লেভেলটাতে যাই তখন একটা এক্সচেঞ্জ হয়, তো ওদের কালচারটা আমরা শিখতে পারি, ওরা আমাদের কালচারটা শিখতে পারে। সো দের ইজ আ লাইক এক্সচেঞ্জ হয়। এক্সচেঞ্জ মানে একজন থেকে আরেকজন আমরা উই গেট টু লার্ন, রাইট? সো আরো কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টু অ্যাসিস্ট ডেভেলপিং কান্ট্রিজ ইন দেয়ার ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, to assist developing countries in their economic and industrial growth by inviting them to the international market, thus eliminating the gap between the developed and the developing countries. যেটা আমি আগেও বললাম গ্লোবালাইজেশনের কথা, পিসের কথা, যে ইন্টারন্যাশনাল মার্কেটিংটা দরকার, বিকজ একটা গ্যাপ রয়ে গেছে, যে একটা স্বল্প উন্নত দেশ আর উন্নত দেশের মধ্যে একটা বিশাল বড় গ্যাপ রয়ে গেছে ইন টার্মস অফ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ। সো usually দেখা যায় যে through international marketing, the firms from the underdeveloped economies are invited to the international market so they can do business in a broader market. So তারা যাতে আরো এক্সপ্যান্ড করতে পারে, আরো গ্রো করতে পারে, এবং যে গ্যাপটা আছে বিটুইন দ্য আপনার ডেভেলপ কান্ট্রিজ অ্যান্ড দ্য ডেভেলপিং কান্ট্রিজ, দ্যাট ক্যান বি এলিমিনেটেড মানে হচ্ছে যে কমে যাওয়া। And finally, to assure sustainable management of resources globally. আমি যেটা বললাম এটাও to some extent related, because আপনি চিন্তা করে দেখেন যে রিসোর্সেস, এন্ড কোন দেশে কোনো কিছু অনেক হয়, কোন দেশ কোনো কিছুর জন্য অনেক, যেমন আপনি ব্রাজিলে চিন্তা করেন, ব্রাজিলে কিন্তু কফি হয় অনেক। সেই ব্রাজিলের কফি এত হয় যে তাদের দেশে হয়েও তারা এটা চাইলে ইজিলি এক্সপোর্ট করতে পারে। বাট আমাদের দেশে কিন্তু কফি হয় না, আমরা চাইলেও কিন্তু কফি, কোকোয়া বিনস প্রডিউস করতে পারি না, বিকজ আমাদের ওই ওয়েদার নাই বা রিসোর্সেস নাই। সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আর করলেও হয়তো অনেক বেশি এক্সপেন্সিভ হবে। তো আমরা যেটা করতে পারি সে লাইক আমরা ওই ব্রাজিল থেকে উই ক্যান ইম্পোর্ট কফি। সো দেখা যাচ্ছে ওদের যে রিসোর্সেস গুলো হচ্ছে ওগুলো ম্যাক্সিমাম ইউটিলাইজেশন হচ্ছে। আমাদের দেশের থেকে যেসব জিনিসগুলো আছে, রাইস আমরা কালটিভেট করতেছি, উই আর গুড এট কালটিভেটিং রাইস, যে আমরা ধান চাষ করতেছি। তো আমাদের দেশে যদি এক্সেস কোয়ান্টিটি হয় বা সাফিসিয়েন্ট কোয়ান্টিটি হয়, তো সেক্ষেত্রে আমরা রাইস এক্সপোর্ট করতে পারি, কফি ইম্পোর্ট করতে পারি। তো সোজা কথা যে যার যেটা বেশি আছে সেটা ওয়েস্ট না করে উই ক্যান সেল ইট টু আদার কান্ট্রিজ থ্রু ইন্টারন্যাশনাল মার্কেটিং। সো রিসোর্সেস গুলো ম্যাক্সিমাম ইউটিলাইজেশন হচ্ছে, কোনো কিছু ওয়েস্ট হচ্ছে না। সো এই জিনিসটা আপনাদের আই মিন মাথায় রাখতে হবে। টু প্রোফাইল এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট অফ গুডস গ্লোবালি এন্ড ডিস্ট্রিবিউট দ্য প্রফিট অ্যামং অল পার্টিসিপেটিং কান্ট্রিজ। তার মানে হচ্ছে যে এক্সপোর্ট এন্ড ইম্পোর্টকে ফ্যাসিলিটেট করা। এতক্ষণ আমরা যা শিখলাম ইটস টু সামহাউ রিলেটেড, যে আমরা এক্সপোর্ট এন্ড ইম্পোর্টকে ফ্যাসিলিটেট করব। তার মানে আমার দেশে যা আছে, যা এক্সেস হবে সেটা আমি এক্সপোর্ট করব। আবার আমার দেশে যে জিনিসগুলো ডেফিসিট আছে বা ল্যাকিংস আছে, আমার দেশে যে জিনিসগুলো হয় না, সেটা আমি কি করব, সেটা আই উইল import. So এইভাবে করে I will distribute the profit among all participating countries. It's a kind of a win-win situation. So দেখা যাবে যে আমি আমার যে জিনিসটা নাই সেটা আপনাকে দিলাম, আপনার যে জিনিসটা নাই, ইটস লাইক আমরা বলি না শেয়ারিং ইজ কেয়ারিং, ইটস কাইন্ড অফ লাইক দ্যাট। So more about that. So to maintain free and fair trade. So it's just the same thing. আচ্ছা, আমাদের মনে হয় আর 10 মিনিট বাকি আছে, 40 মিনিটের। যদি যখন কেটে যাবে কাইন্ডলি আপনারা আবার সবাই জয়েন করবেন। বুঝাতে পেরেছি কি? স্যার আচ্ছা, আমরা জয়েন করে নিব। হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার আমরা যদি যাই বেসিক মোডস অফ এন্ট্রি। হ্যাঁ, সো হোয়াট আর দ্য বেসিক মোডস অফ এন্ট্রি, কি কি বেসিক মোডস আছে? সো যদি আমরা দেখি হোয়াট আর দ্য বেসিক মোডস অফ এন্ট্রি, উই ক্যান সি দে লাইক বেসিক মোডস অফ এন্ট্রি বলতে আমরা কিভাবে ঢুকতে পারবো। মানে ধরেন আমি বাংলাদেশের একটা কোম্পানি,
তো আমি এটা আরেকটা দেশে করব। সো সেটা আমি কিভাবে যে করব, ইন্টারন্যাশনাল লেভেলে আমি আরেকটা জায়গায় অপারেশন কিভাবে শুরু করব, বা ইন্টারন্যাশনাল লেভেলে আমি আরেকটা দেশে যে কিভাবে প্রোডাকশন স্টার্ট করব। সো দ্যাট ইজ কাইন্ড, ওইটাকেই বলা হচ্ছে যে বেসিক মোডস অফ এন্ট্রি। মোড মানে হচ্ছে একটা মাধ্যম কিভাবে আমি এন্ট্রি করতে পারি ইন অ্যানাদার কান্ট্রি। সো অন্য দেশে আমি কিভাবে অ্যাকচুয়ালি ঢুকবো, বা আমি আমার অপারেশন স্টার্ট করব বা প্রোডাকশন স্টার্ট করব। সো এখানে কতগুলো ওয়েজ বলা আছে কি কি করতে পারি। সো ফার্স্ট অফ অল আমরা খুব একটা পপুলার এক্সাম্পল দিয়ে স্টার্ট করব, যেটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজিং। ফ্র্যাঞ্চাইজিং মানেটা কি, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ফ্র্যাঞ্চাইজিং? সো মেইন ফ্র্যাঞ্চাইজিং হচ্ছে যে আপনি আপনার যে ধরেন আপনার একটা একটা এস্টাবলিশ ব্র্যান্ড বা একটা বিজনেস প্রসেস, যেটা নাকি আপনি একটা রয়্যালটির বিনিময়ে, যেটা নাকি আপনি অন্য একটা দেশে বা অন্য একজনকে দিবেন, যেটা সেম ভাবে ঠিক আপনি যেভাবে অপারেট করেন, আপনি যেইভাবে ব্যবসাটা চালান, ঠিক সেম ভাবেই ব্যবসাটা চালানো হবে। তো যেটাকে বলা হয় ফ্র্যাঞ্চাইজিং। আমাদের দেশে যেরকম ছিল কেএফসি, বা আপনি এখন এই যে ডমিনোস বলতে পারেন, ডমিনোস পিৎজা। ডমিনোস পিৎজার কথা তো আপনারা অনেকেই শুনছেন, যে বাংলাদেশে ডমিনোস পিৎজা আসছে। সো এটা একটা ইন্টারন্যাশনাল চেইন। সো ইন্টারন্যাশনাল চেইন এই ডমিনোস পিৎজাটা অনেক জায়গায় আছে, সো বাংলাদেশেও আসছে। সো তারা এখানে আপনাদের তাদের যেভাবে তারা প্রোডাকশন করে বা যেভাবে পিৎজা গুলা বানায়, যার যেভাবে আউটলেট থেকে শুরু করে তাদের সবকিছু তারা হচ্ছে গিয়ে মানে এখানে ইমপ্লিমেন্ট করে দিচ্ছে, বা এখানে তারা প্রডিউস করার মানে অপরচুনিটি দিয়েছে। সেই ক্ষেত্রে তাদেরকে একটা রয়্যালটি দিতে হয়। দিয়ে তার মানে কি, এটা একটা ইন্টারন্যাশনাল ট্রেড হয়ে গেল। তো আমি আমার দেশে আছি, আমার দেশ থেকে আমি আরেকজনকে দিয়ে দিলাম অন্য দেশে। তো অন্য দেশে ওই 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 সেম জিনিসটাই ডমিনোসটাই চালু করলো, আমি ঠিক আমার দেশে যেভাবে করি করাতে আমি একটা তাকে একটা আমার প্রফিট থেকে তাদের একটা রয়্যালটি দিই। তারপরে আসে যে আমার যে ডিরেক্ট এক্সপোর্ট, আমি ডিরেক্ট এক্সপোর্টও করতে পারি। দেখা গেল যে আমি আমার দেশে আমি প্রডিউস করতেছি, প্রডিউস করে আমি ডিরেক্ট এক্সপোর্ট করে দিলাম। যে আমার দেশ থেকে আমি যে জিনিসটা উৎপাদন হলো, উৎপাদন হওয়ার পরে আমি ডিরেক্ট এক্সপোর্ট করে দিলাম। তো দেখা গেল যে আমার আমার দেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানি যদি আপনি ধরেন, এখন দেখা যায় যে উৎপাদন হচ্ছে, আমাদের দেশে অনেক ধরনের মেডিসিনস তৈরি হচ্ছে। তো আমাদের মেডিসিনস গুলো এক্সপোর্ট হচ্ছে। তো আমি আমার দেশ থেকে এখানে তৈরি করে আমি ফার্মাসিউটিক্যালস গুলা, ওষুধগুলা আমি অন্য দেশে এক্সপোর্ট করতেছি। সো দ্যাট ইজ কাইন্ড অফ এ ডিরেক্ট এক্সপোর্ট। আবার ইনডিরেক্ট এক্সপোর্টও হইতে পারে। ইনডিরেক্ট এক্সপোর্ট হইতে পারে যেরকম ধরেন আপনি ইনডিরেক্ট এক্সপোর্ট কিরকম হবে, যে ডিরেক্ট এক্সপোর্ট থেকে ইনডিরেক্ট এক্সপোর্ট, যে আমি পুরা ডিরেক্টলি এক্সপোর্ট না করে, মানে আমার দেশ থেকে করে আমি ধরেন সাপোজ র মেটেরিয়ালসটা দিলাম সাপোজ। তো আমার দেশে যে র মেটেরিয়ালস গুলো আছে বা কম্পোনেন্টস গুলা, দেখা গেল যে আমি ওই কম্পোনেন্টস গুলা তৈরি করতেছি, ওই কম্পোনেন্টস গুলো আমি ওখানে ইম্পোর্ট এক্সপোর্ট করতেছি, ওই কম্পোনেন্টস থেকে একটা ফাইনাল প্রোডাক্ট হচ্ছে সাপোজ। সো দ্যাট ইজ ক্যান বি এন থ্রু এন সর্ট অফ ইন্টার, আমি না ফাইনাল প্রোডাক্ট আমি দিলাম না, বাট আমি দেখা গেল যে ওইটা কম্পোনেন্টস বা র মেটেরিয়ালস যেগুলো আছে, কাঁচামাল গুলা, এই কাঁচামাল গুলা দিলাম, যে পার্টস গুলা, এই পার্টস গুলো আবার একত্রিত করে অ্যাসেম্বল করে দেখা গেল এরকম হইলো। যেমন আপনি যদি ধরেন সুজুকি হোন্ডা মোটরসাইকেল, আর সুজুকি মোটরসাইকেল, সুজুকি মোটরসাইকেল, সুজুকি মোটরসাইকেল দেখা হয় যে ইন্ডিয়া থেকে তারা যে পার্টস গুলো দিয়ে দেয়, এখানে এসে তারা অ্যাসেম্বল হয় গাজীপুরিতে ফ্যাক্টরিতে, তারপরে এটা প্রোডাক্টটা আসে। তো এই কারণে ইনডিরেক্ট এক্সপোর্ট হচ্ছে। তারপরে হচ্ছে লাইসেন্সিং। তো লাইসেন্সিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি যদি লাইসেন্সিং করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে licensing is a process of creating and managing a contract between the owner of a brand and a company which wants to use the brand in association with its products. It refers to that permission as well, which is given to an organization for in a particular trade. So licensing এর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে আই মিন আহ, আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লাইসেন্সিং, আমি একজনকে একটা লাইসেন্স দিয়ে দিলাম। যে লাইসেন্স বলতে আমরা কি বুঝি, যে লাইসেন্স দেওয়া, পারমিশন দেওয়া, যে আমি আপনাকে পারমিশনটা দিয়ে দিলাম, একটা অথরিটি দিলাম যে হ্যাঁ এটার আন্ডারে আপনি এভাবে এভাবে করতে পারবেন। তো লাইসেন্সের একটা দিয়ে দিলাম, যে আমি আপনাকে লাইসেন্স দিয়ে দিলাম, এখন আপনি এই লাইসেন্সের আন্ডারে আপনি জিনিসটা করেন। সো লাইসেন্সিং, ফ্র্যাঞ্চাইজিং ইজ সর্ট অফ লাইক ওয়ান সর্ট অফ লাইসেন্সিং। সো সেটা আপনি একটা লাইসেন্স দিয়ে দিলেন, তো লাইসেন্স দিয়ে দেওয়ার পরে সেটা আপনার মতো করেও করতে পারে, হয়তো দেখা যায় যে বা আপনার অন্যভাবেও করতে পারে, তারা নিজেদের মতো ওই লাইসেন্সের আন্ডারে আপনার সাথে যেভাবে হয়। আর ম্যানুফ্যাকচারিং হচ্ছে কি আপনার ম্যানুফ্যাকচারিং অ্যাপ্রোচ, যে আপনি বিদেশে যে ম্যানুফ্যাকচারিং করবেন, যেটা ওই যে আমরা প্রাণের প্রাণের এক্সাম্পলটা ইউজ করেছিলাম, যে আপনি বাইরের দেশে যাবেন, বাইরের দেশে আপনি ফ্যাক্টরি সেট আপ করবেন, ওখানে যে আপনি ম্যানুফ্যাকচারিং অ্যাপ্রোচ, তাতে আপনার প্রোডাকশন ফ্যাসিলিটিস হবে ওই বাইরে। সো দ্যাট ইজ দ্যাট ইজ লাইক দ্যাট ইজ ওয়ান সর্ট অফ অপশন।
এখন আরেকটা আমরা দেখতে পারি যে হোয়াট ইজ লাইক অ্যাবাউট দ্য জয়েন্ট ভেঞ্চার। তো জয়েন্ট ভেঞ্চারের ক্ষেত্রে যদি আমরা আসি, তো জয়েন্ট ভেঞ্চারে দেখা যাচ্ছে যে একটা কোম্পানির সাথে আরেকটা কোম্পানি মিলে একত্রিত হয়ে দেখা যাচ্ছে যে যৌথ উদ্যোগে, যেটাকে বলে জয়েন্ট ভেঞ্চার, যৌথ উদ্যোগে একটা কোম্পানি ফর্ম করা। যেমন ধরেন আপনার হিরো হন্ডা, আমরা যদি নাম শুনতেছি, হিরো হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি, হন্ডা হচ্ছে আপনার জাপানিজ কোম্পানি। সো দুইটা একসাথে মিলে দেখা যাচ্ছে যৌথ উদ্যোগে দ্বারা একটা জয়েন্ট ভেঞ্চারে একটা মোটরসাইকেল তৈরি করতো, দ্যাট ইজ হিরো হন্ডা। আবার আমরা আরেকটা এক্সাম্পল যদি দেখি, মারুতি সুজুকি, সুজুকি জাপানিজ কোম্পানি, মারুতি ইন্ডিয়ান কোম্পানি। সো দুইজনে মিলে দেখা যাচ্ছে যে মারুতি সুজুকি দুইজন মিলে আপনার একটা জয়েন্ট ভেঞ্চারে যৌথ উদ্যোগে একটা প্রোডাকশন ফ্যাসিলিটিস, যে দুইটা কান্ট্রির দুইটা কোম্পানি দুইজন মিলে দে স্টার্টেড প্রোডিউসিং। সো দিস ইজ লাইক সর্ট অফ বেসিক এন্ট্রিজ অফ মিটিং। তো এখন আমরা একটু দেখবো যে আমরা কেন হচ্ছে ওয়াই উই উইল এন্টার দ্য গ্লোবাল মার্কেটস, মানে ওয়াই শুড বি এন্টার অ্যাকচুয়ালি দ্য গ্লোবাল মার্কেট। তো এখানে যেটা বলছে যে আমরা গ্লোবাল মার্কেটে এন্টার করব, ডিসিশন টু এক্সপ্যান্ড ইন্টারন্যাশনালি বিকজ অফ ন্যাশনাল সাকসেস। সো ন্যাশনাল সাকসেস হচ্ছে আমরা আগে দেখবো যে রিজনস গুলা, ফার্স্ট অফ অল উই উইল সি দ্য রিজনস, এই যে এই লাইনে যে রিজনস গুলো আছে, এই ফার্স্টের জিনিসগুলো যে কেন আমরা অ্যাকচুয়ালি গ্লোবাল মার্কেটে যাই, কারণটা কি। আমি তো আমার দেশেই ব্যবসা করতে পারি, তা আমার বাইরে যাওয়ার দরকারটা কি, আমি কেন যাব। সো ওয়ান অফ দ্য মেইন রিজনস ইজ লাইক টু এক্সপ্যান্ড ইন্টারন্যাশনালি। সো এক্সপ্যান্ড ইন্টারন্যাশনালি বলতে মানে আমার, সাপোজ আপনি এখন আপনার দেশে অনেক বেশি পপুলার, ন্যাশনাল সাকসেস, আপনার দেশের মার্কেটটা আপনি খুব ভালোভাবে, মানে মার্কেটে আপনি সাকসেসফুল, আপনার দেশের মার্কেটে আপনার প্রোডাক্ট অনেক বেশি পপুলার, আপনার দেশের মার্কেটে আপনার প্রোডাক্ট অনেক চলতেছে। তো তখন আপনি চিন্তা করবেন যে আমি আমার মার্কেটটাকে আরো বড় করি না কেন, ওয়াই ডোন্ট আই এক্সপ্যান্ড মাই মার্কেট। তো আমি এখন আমার দেশের মাত্র 20 কোটি জনগণকে সার্ভ করতেছি, তো আমি যদি ইন্ডিয়া যাই তাহলে আরো 100 কোটি আমি টার্গেট করতে পারবো, বা আমি যদি আরো 10টা কান্ট্রিতে যাই তাহলে তো আমার মার্কেট আরো অনেক বড় হবে। সো আমার মানে রেভিনিউ পটেনশিয়াল, যে প্রফিট বাড়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে, যেটা নাকি পরের পয়েন্টটাতেই বলতেছে যে সেলস এন্ড প্রফিট আমি বাড়াইতে পারবো। একটা হচ্ছে যে আমি আমার প্রোডাক্ট অনেক সাকসেসফুল, আমি আরো বাড়াবো। হ্যাঁ। আরেকটা হচ্ছে যে দেখা গেল যে আপনার সেলস এন্ড প্রফিট ডিক্লাইনিং ইন ন্যাশনাল মার্কেট, যে আপনার দেশে আপনি ভালো করতে, একটা হচ্ছে যে আপনি আপনার দেশে অনেক ভালো করতেছেন, so আপনি আর নতুন কান্ট্রিতে যাবেন, আপনার ব্যবসাটাকে আরো বড় করবেন, পরিধিটাকে আরো বড় করবেন। আরেকটা হচ্ছে যে আপনার দেশে আপনার ব্যবসাটা ভালো না, বা আপনার দেশে সেলস এন্ড ভালো চলতেছে না, এই প্রোডাক্টটা আপনার দেশে মানে খাইতেছে না মার্কেটে। তো তখন আপনি কি করবেন, যে চিন্তা করেন যে আচ্ছা এই দেশে এই প্রোডাক্টটাই কি আমি অন্য কোথাও চালাইতে পারি, এই প্রোডাক্টটা কি অন্য কোনো দেশে চলবে। সেলস এন্ড প্রফিট ডিক্লাইনিং ইন ন্যাশনাল মার্কেট, ন্যাশনাল মার্কেট মানে আপনার জাতীয় মানে আপনার দেশে যখন দেখা যাবে যে সেলস বা প্রফিট কমে যাচ্ছে, তখন আপনি চিন্তা করলেন যে আমি অন্য একটা দেশে যাই না কেন, অন্য একটা দেশে যে আমি ব্যবসাটা বাড়ানোর চেষ্টা করি, যেহেতু আমার দেশে কমে যাচ্ছে। তারপরে ওভারসিজ মার্কেটস এন্ড ন্যাশনাল মার্কেটস, সো তারপরে হচ্ছে যে আপনার ওভারসিজ মার্কেটস এন্ড ন্যাশনাল মার্কেট সেগমেন্ট সিমিলার। তো এখন দেখা গেল যে আমার ঠিক সেম যে সেগমেন্টটা আমি টার্গেট করি, ধরেন সাপোজ আমি আমার বাংলাদেশে, দেখা গেল যে আমি যেরকম ফ্রানের কথাটা এক্সাম্পলটা দিয়েছিলাম, তা আবার একই দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে যে বাংলাদেশের মানুষ, জনগণ আর ইন্ডিয়ার জনগণের মধ্যে কিন্তু অনেক ধরনের সিমিলারিটিস আছে। তো ফ্রান্স সাধারণত ফুড এন্ড বেভারেজ তৈরি করে, তো আমাদের টেস্টের সাথে ওদের টেস্টের অনেক কিছু মিল আছে। তো ফ্রান্স চিন্তা করলো যে ঠিক আছে, তাহলে আমার যে বাংলাদেশের যে সেগমেন্ট মার্কেট গুলো আছে, তো আমি এখানে লাইক আই এম ডুইং বিজনেস হিয়ার, সো ওয়াই ডোন্ট আই ডু বিজনেস ইন ইন্ডিয়া অ্যাজ ওয়েল। তো এখানে কিন্তু দেখেন তার ফ্রান্স কি করলো, তার মার্কেটটাকে এক্সপ্যান্ড করলো ইন্টারন্যাশনালি, তো তার সেলস এন্ড প্রফিটটা বাড়াইলো, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ার মার্কেটটা যেহেতু সিমিলার আমাদের সেগমেন্টের সাথে, তার যে সেগমেন্টে প্রাণ ব্যবসা করে, যে মার্কেট সেগমেন্টটাকে টার্গেট করে, সে দেখা গেল যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সেগমেন্টটা অনেকটা সিমিলার। সো ফ্রান থট অফ এক্সপ্যান্ডিং টু দ্যাট মার্কেট, সো এন্টার দ্যাট গ্লোবাল মার্কেট। এন্ড আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাভেল এন্ড টেকনোলজি আর ফ্যাসিলিটেটিং গ্লোবাল ব্র্যান্ডস। তো আপনি গ্লোবাল ব্র্যান্ডস কি, যে দেখেন আমাদের দেশে কিন্তু এখন দেখেন আপনি টেকনোলজির যে সাহায্যে এখন এখন কিন্তু, আচ্ছা সবাই একটু জয়েন করুক, আমরা একটু টাইম নেই, সবাই জয়েন করুক, আমরা একটু টাইম নিচ্ছি, হ্যাঁ।
আচ্ছা, আমরা সবাই মোটামুটি চলে আসছি আই গেস, নাকি? সবাই কি জয়েন করতে পারছেন? আচ্ছা, জি স্যার। ওকে, আমরা কন্টিনিউ করি। আচ্ছা, সো এখানে যেটা বলছে, হ্যাঁ, তো এখন আপনার ইন্টার গ্লোবাল মার্কেটস করবো বিকজ এখন কিন্তু এক দেশের থেকে আরেক দেশের তথ্য নেওয়াটা কিন্তু খুব কঠিন কিছু না। বিকজ আপনি যদি চিন্তা করে দেখেন যে আপনার ইন্ডিয়া কই কি হচ্ছে, মালয়েশিয়া কি হচ্ছে, সিঙ্গাপুরে কি হচ্ছে, জাপানে কি হচ্ছে, ইউএসএ তে কি হচ্ছে, আপনাকে ইজিলি দেখতে পারেন, জাস্ট আ ফোন কল আওয়ে, জাস্ট আ ভিডিও কল আওয়ে, সো ইউ ক্যান বি আপডেটেড। আর এখন মানে ইফ ইউ গো থ্রু দ্য ওয়েবসাইট আর মানে ইন্টারনেটে অলমোস্ট অল কাইন্ডস অফ ইনফরমেশন আর দেয়ার। সো এখন কিন্তু it's very easy due to the technology and all the international travel and developments. It's easier to send those products, and it's also easy to send those I mean travel arrangements. এসবের কারণে কিন্তু গ্লোবাল ব্র্যান্ডস গুলা তৈরি হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটিং এর থ্রুতে। গ্লোবাল মার্কেট আগে কিন্তু এত গ্লোবাল ব্র্যান্ড ছিল না, আমরা এত কিছু চিনতাম না। অন্য দেশে আর একটা পপুলার ব্র্যান্ড আমরা চিনতাম না, এখন সহজেই চিনি। বিকজ অফ কেন? ইন্টারনেটের থ্রুতে, ইন্টারনেটে যেসব ধরনের মার্কেটিং হয় ওইটার থ্রুতে উই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্যাট যে কি ধরনের প্রোডাক্টস হচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ইন্টেন্স কম্পিটিশন ইন ন্যাশনাল মার্কেটস। ইন্টেন্স কম্পিটিশন বলতে বাংলাদেশে ধরেন কিছু কম দেখা গেল যে অতিরিক্ত কম্পিটিশন, অনেক বেশি কম্পিটিটর হয়ে গেছে। তো অনেক বেশি কম্পিটিটর যখন হয়ে যায় তখন কিন্তু ব্যবসাটা লাইক ওরকম থাকে না, কারণ উম, তখন দেখা যাচ্ছে কি অনেক বেশি কম্পিটিটর, আমি কিন্তু চাইলেই একটা প্রফিট মার্জিন করতে পারি না, আর কম্পিটিটরের কারণে কিন্তু আমার প্রাইস কমাই দিতে হয়। দেখা গেছে যে আমি একা ব্যবসা করতেছি আর তখন দেখা গেল আরো 10 জন ঢুকে গেল ওই মার্কেটে, বা আরো 10 জন সেম একই জিনিস নিয়ে ব্যবসা শুরু করলো, তখন কিন্তু আলটিমেটলি দেখা যায় কম্পিটিশনের কারণে কিন্তু আমার প্রাইসটা কমাই দিতে হয়, তখন প্রফিটও কমে যায়। তো তখন ইন্টারন্যাশনাল মার্কেটে যদি আমি ঢুকি, তো আমি দেখা গেলো ইন্টার কম্পিটিশনটা অ্যাভয়েড করলাম। If I go to another country, so what happens? I can avoid this in national competition. So if I say suppose আমার ধরেন অনেকগুলো কম্পিটিটর হয়ে গেছে, তো আমি কম্পিটিটরকে অ্যাভয়েড করে আমি একটা নতুন মার্কেটে গেলাম ইন্টারন্যাশনাল লেভেলে। Opportunity to increase product life cycle through international markets. Provide life cycle বুঝাইতে কি বুঝায়? আমরা প্রোডাক্ট লাইফ সাইকেল বলতে বুঝি যেটা, যে প্রত্যেকটা প্রোডাক্টেরই মানুষের যেমন একটা জীবন যাত্রা আছে, প্রোডাক্টের একটা লাইফ সাইকেল আছে। সো হোয়াট ইজ দ্যাট প্রোডাক্ট লাইফ সাইকেল ইজ, যে একটা প্রোডাক্টের তৈরি হয় ফার্স্ট একটা ইন্ট্রোডাকশন, গ্রোথ, ম্যাচিউরিটি এন্ড ডিক্লাইন। সো এইভাবেই কিন্তু ইট হাউ ইট গোস, যে একটা প্রোডাক্ট আসে বাজারে, বাজারে আসার পরে এটা আস্তে আস্তে ইন্ট্রোডাকশন হয়, এই ইন্ট্রোডাকশন হওয়ার পরে দেখা যায় জিনিসটা প্রোডাক্টটা গ্রো করে। এই প্রোডাক্টটা গ্রো করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রোডাক্টটা গ্রো করলো, আস্তে আস্তে গ্রো করার পরে ওয়ান্স এট আ টাইম ইট গেটস ম্যাচিওর, যে এই প্রোডাক্টটা দেখা গেল যে ম্যাচিউরিটি লেভেলে যায়, ম্যাচিউরিটি লেভেলে যাওয়ার পরে দেন অলসো ডিক্লাইনও করে। তো চারটা স্টেজ। ডিক্লাইন করার ক্ষেত্রে তখন কি আমরা কি করি, যে প্রোডাক্ট লাইফস্টাইলটা যাতে ডিক্লাইন না করে, দেখা গেল যে মানে বাইরের দেশে যে কোনো একটা প্রোডাক্ট দেখা গেছে অনেক বেশি পপুলার, সো ওই প্রোডাক্টটা দেখা যাচ্ছে ওইটার দেশে ডিক্লাইন করতেছে, ওইটার আস্তে আস্তে সেলস কমে যাচ্ছে। বাট সেম প্রোডাক্টটাই অন্য দেশে এখনো আসলে ওই ধরেন গ্রোয়িং স্টেজে আছে। হুম। সো ওই গ্রোয়িং স্টেজে আছে, সাপোজ আমরা ওরকম একটা ধরে নিলাম। হ্যাঁ, তো আমরা ওই দেশে আস্তে আস্তে উই ট্রাই টু সেল। যদি আমরা গাড়ির ক্ষেত্রে ধরি, ধরেন হাইব্রিড, হাইব্রিড গাড়ির ব্যাপারে তো আপনারা সবাই শুনছেন, যে যেটা তেলেও চলে এন্ড ইলেকট্রিসিটিতেও চলে। So hybrid garis nowadays very popular in Japan. So but still now they are trying to move towards electric cars, fully electric cars. ঠিক আছে? তো এখন কিন্তু আর ওই তেলের গাড়ি চলতেছে না, মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি তারা দেখা যাচ্ছে চেষ্টা করতেছে যে আপনার একদম টোটালি ইলেকট্রিক কারের দিকে মুভ করতেছে। বাট স্টিল এখন তারা চিন্তা করলো যে আমি একটা ইন্টারন্যাশনাল মার্কেট এন্টার করি, বাংলাদেশে আমি এইসব গাড়ি পাঠাই দিই, বা অন্য অন্য দেশের যেটা এখনো ইলেকট্রিক কারের চাহিদা ওভাবে হয় নাই, তো আমি হাইব্রিড Bluetooth device is ready to pair. হ্যাঁ, তো এটা একটা দেখা গেল। সো সেক্ষেত্রে আচ্ছা এখন এন্টার করার ক্ষেত্রে সরি, আচ্ছা, সো এখন এন্টার করার ক্ষেত্রে অনেকগুলো কিন্তু কনসিডার আছে, চাইলেই তো আর এন্টার করা যায় না একটা মার্কেটে, কিন্তু এটা ঢোকার আগে কিন্তু আপনার অনেকগুলা জিনিস চিন্তা করতে হবে। সেক্ষেত্রে আপনার হচ্ছে যে পলিটিক্যাল ফ্যাক্টরস ইন গ্লোবাল মার্কেটস ইউ ওয়ান্ট টু এন্টার। বাংলাদেশে কিন্তু পলিটিক্যাল ফ্যাক্টরস অনেকগুলা ফ্যাক্টর করে, আবার অনেক দেশে যেরকম ধরেন আপনি চায়নাতে গেলে কিন্তু পলিটিক্যাল ফ্যাক্টরস অনেক ইম্পর্টেন্ট। নেপালে যান, নেপালে কিন্তু দেখা গেছে যে অনেক ধরনের পলিটিক্যাল ক্রাইসিস আছে। হুম। বার্মাতে সরি বার্মাতে যান, বার্মাতে পলিটিক্যাল ক্রাইসিস আছে, ওখানে দেখা যাচ্ছে মিলিটারি গভর্নমেন্ট
তো এই ব্যাপারগুলো কনসিডার করতে হবে যে আমি যে ব্যবসা করতে যাব, যে পলিটিক্যালি কি আমি সাপোর্টটা পাবো কিনা, ওই গভর্নমেন্টটা কি সাপোর্টিভ কিনা, ওই গভর্নমেন্টটা কি আমাকে সেই সাপোর্টটা দিবে কিনা, বা এমন কোনো গভর্নমেন্টের অ্যাকশনে দেখা যাবে যে আমার কোম্পানি অনেক বিপদে পড়ে গেছে। কারণ আমি যদি একবার একটা ইনভেস্ট করে ফেলি, ইন্টারন্যাশনাল লেভেলে ইনভেস্টমেন্ট ছাড়া হাই, সো তখন তো আমার এই পলিটিক্যাল ফ্যাক্টরস গুলো কনসিডার করতে হবে, রাইট? মোরওভার আমরা দেখা যাচ্ছে যে আপনার ইন সাচ কেস যে আপনার ইউ হ্যাভ টু অলসো কনসিডার দ্য ইকোনমিক ফ্যাক্টরস, যে ওই মার্কেটের এখন ধরেন ইকোনমিক ফ্যাক্টরস এর মধ্যে কি মানে জিডিপি, জিএনপি, অনেক কিছু আমরা বলতে বুঝি, যে ক্রয় ক্ষমতা আছে নাকি, ওই দেশে ইকোনমিক ফ্যাক্টর কেমন, ওই দেশের আপনার ইনফ্রাস্ট্রাকচার কেমন, রোড ঘাট ঠিক আছে কিনা। হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচার বলতে আমরা বুঝি যে রোড, হ্যাঁ, রাস্তাঘাট, তারপরে অন্যান্য যে সুযোগ সুবিধা, হ্যাঁ, আহ, আহ, বিদ্যুৎ, এই ধরনের জিনিসগুলো তো খুবই দরকার। সো এইসব জিনিসগুলো যদি না থাকে তাহলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু জিনিসটা দ্যাট উইল নট বি হেল্পফুল। কারণ আমি যদি একটা দেশে ব্যবসা করতে গেলাম, সেখানে দেখা গেল যে আমার রোড ঘাট নাই, ইলেকট্রিসিটি নাই, সেখানে কি আমি ব্যবসা করতে পারবো? তো এই জিনিসগুলো আমার ইকোনমিক ফ্যাক্টরস গুলো চিন্তা হবে। আর আমি এমন একটা দেশে গেলাম, যে প্রোডাক্টটা নিয়ে গেলাম যেটা নাকি মানুষের ক্রয় ক্ষমতাই নাই, দে ডোন্ট হ্যাভ দ্য পারচেসিং পাওয়ার। সো যার নাকি ক্রয় ক্ষমতা নাই, তাকে যদি আমি কিনতে বলি, সে কি কিনতে পারবে? অ্যাকচুয়ালি কিন্তু পারবে না। সো ওইটা আমার বুঝতে হবে যে ইকোনমিক ফ্যাক্টরস গুলা কি কি আছে। And also about the social factors in global markets where you want to enter. সোশ্যাল ফ্যাক্টরস গুলো চিন্তা করতে হবে। এখন আপনি যদি চিন্তা করে দেখেন, এখন আমাদের বাংলাদেশে কিন্তু অ্যালকোহল ইজ প্রহিবিটেড। সো আমাদের কিন্তু বেসড অন আওয়ার সোসাইটি, বেসড অন আওয়ার রিলিজিয়াস ভ্যালিউজ, আমরা কিন্তু ওপেনলি কেউ অ্যালকোহল কনজিউম করতে পারি না। So এখন আপনি যদি ওপেনলি দেখা যাচ্ছে যে অ্যালকোহলের অ্যাডভার্টাইজমেন্ট করেন, দ্যাট উইল বি এগেইনস্ট দ্য সোশ্যাল ফ্যাক্টরস। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট যে আমি সবকিছু চাইলেই ওটা ওভাবে করতে পারবো না। ওই সোশ্যাল, তাদের যে সোশ্যাল ভ্যালিউজ নর্মস আছে, এগুলো আমাকে মেনটেন করে চলতে হবে। তারপরে যেরকম ইন্ডিয়াতে বিফ অ্যালাউড না, সো ওখানে দেখা যায় সবাই মোস্টলি ভেজ, মানে ভেজ মিলস প্রোভাইড করে বিভিন্ন বড় বড় ইন্টারন্যাশনাল ফুড চেইন গুলা। কেন ওরা দেখা যায় বিফ খায় না? সো এটাকে বলা হয় পেস্ট। সো লাস্ট টার্মটা হচ্ছে আপনার কনসিডার টেকনোলজি রিলেটেড ফ্যাক্টরস। সো what are the technology related factors in global markets you want to enter? So technology, because আপনি এখন কিন্তু টেকনোলজি, and now মানে উইদিন ডাউন দ্য লাইন, উইদিন 5 years বা উইদিন 10 years, ইট উইল অল ডিপেন্ডেন্ট অন টেকনোলজি। আপনি এখনই দেখেন সব ধরনের বিজনেস কিন্তু দে আর কনভার্টিং টু টেকনোলজি। ইভেন কনসিডারিং আমাদের দেশের যে স্টার্ট আপস গুলো আছে, আপনার পাঠাও ধরেন, তারপরে আপনার বিভিন্ন এখন কিন্তু বেসড অন টেকনোলজি, হ্যাঁ, তারপরে আপনার দারাজ ধরেন, এই যে কোম্পানিজ গুলো সবাই কিন্তু এখন কিন্তু অনলাইন মার্কেট প্লেসে চলে যাচ্ছে, সবকিছু অনলাইনে হয়ে যাচ্ছে। তো এই টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টটা কতটুকু, যেমন টেকনোলজির ক্ষেত্রে এখানে দেখা যেতে পারে যে আপনার কানেকশন, ইন্টারনেট কানেকশন বলেন, মানুষ ওখানে সেলফোন রেট কতজন ইউজ করতেছে, মানে কতটুকু টেক স্যাভি তারা, মানে কতটুকু, আই মিন হাউ অ্যাডাপ্টেড দে আর টু দ্য টেকনোলজি, হাউ ফ্রেন্ডলি দে ফাইন্ড ইট ইউজিং দ্য টেকনোলজি। সো ওইটাও কিন্তু আমাদের বুঝতে হবে। সো এই যে পেস্ট, এটাকে বলা হয় পেস্টেল, তার মানে কি পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশ্যাল এন্ড টেকনোলজিক্যাল। সো আমি কেন ঢুকবো গ্লোবাল মার্কেটে ইন্টারন্যাশনাল মার্কেটিং এর থ্রুতে, এবং ঢুকার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল মার্কেটিং এনভায়রনমেন্টটা কি আছে, আমি যখন ইন্টারন্যাশনাল মার্কেটিং করবো, ইন্টারন্যাশনাল মার্কেটিংটা করবো, ইন্টারন্যাশনাল মার্কেটিং করার ক্ষেত্রে এই যে চারটা ফ্যাক্টরস, পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশ্যাল এন্ড টেকনোলজি, এগুলোকে আমাকে সাপোর্ট করছে কিনা সেটা আমার বুঝতে হবে। তারপরে এন্ট্রি কনসিডারেশনস আছে। তো এন্ট্রি কনসিডারেশনস মানে তিনটা মেইন কনসিডারেশন, আমি কেন ঢুকবো, এবং ঢুকার ক্ষেত্রে যেসব ফ্যাক্টরস গুলো, এগুলাকে আমাকে সাপোর্ট করতেছে নাকি ইন্টারন্যাশনাল মার্কেটিং এর ক্ষেত্রে, এখন করলে আমার কি কি হবে সেই জিনিসটা আমি দেখতে হবে। যে এন্ট্রি কনসিডারেশনস, যে স্পিডটা কি আছে, সে ধরেন আমি এই দেশের থেকে, আমি যেটা বললাম যে কতদিন সময় লাগতে পারে, আমি এই দেশ থেকে আমার একটা প্রোডাকশন ফ্যাসিলিটি সেট আপ করবো অন্য দেশে, সো হাউ লং ইট মাইট টেক, বা কতদিন লাগবে, স্পিডটা কি, মানে কত দ্রুততার সাথে আমি জিনিসটা, কাজটা সম্পন্ন করতে পারবো, সেটা কিন্তু আমার বুঝতে হবে। এন্ড কস্ট ফ্যাক্টরটাও বুঝতে হবে। যে কস্ট ফ্যাক্টরটা বুঝতে হবে, বিকজ আমি বাংলাদেশে যদি দেখা গেল যে জিনিসটা আমি মানে আমি সেট আপ করতে যে টাকাটা লাগতো, বা যে মার্কেটিংটা করতে যেই অ্যামাউন্ট অফ মানি দ্যাট আই উড হ্যাভ রিকোয়ার্ড, ওইটাও কি ইজ লাইক মোর অর লেস, অর ইজ দ্য সেম। তো এই কনসিডারেশনটাও কিন্তু আমার আনতে হবে, যে কস্ট, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে ইটস অল অ্যাবাউট মানি, রাইট? সো ওই জিনিসটা কিন্তু ইউ হ্যাভ টু কনসিডার দ্যাট। সো এই কস্ট ফাংশন গুলাকে ইউ হ্যাভ টু কনসিডার। And moreover about us flexibility in terms of আমরা যেহেতু বললাম যে এখানে আমরা পলিটিক্যাল যে বললাম যে ফ্লেক্সিবিলিটি, গভর্নমেন্ট সে সাপোজ কতটুকু ফ্লেক্সিবল, ওই দেশের রুলস এন্ড রেগুলেশনস, ট্যাক্স রেটস, এন্ড ওই দেশে কতটুকু মানে ভাবে আমি কতটুকু স্বাচ্ছন্দ্যে আমি ব্যবসাটা করতে পারবো, নিয়ম কানুন গুলা কতটুকু মানে ফ্লেক্সিবল, সেটা বুঝার একটা ফ্যাক্টর আছে। তারপর রিস্ক ফ্যাক্টরস,
রিস্ক ফ্যাক্টরস কি কি হতে পারে? দেখা গেল যে আপনি ওই দেশে গেলেন, তারপরে দেখা গেল পলিটিক্যাল, মানে দেখা গেল যে পলিটিক্যাল একটা ক্রাইসিস হয়ে গেল বা কোনো একটা ক্রু হইলো, তো ওই ধরনের কতটুকু রিস্ক আছে। তো আমি দেওয়ার আগে, যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করার আগে বা যে কোনো ধরনের আপনি একটা মার্কেটিং করার আগে, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখেন যে আমার রিস্ক কি কি আছে। তো আমি কি আসলে আমি আমার টাকাটা ফেরত আনতে পারবো, বা আমি যে কাজটা করতে যাচ্ছি whether it will be successful or not. সো এটা কিন্তু দ্যাট ইজ হোয়াট ম্যাটার্স, রাইট? সো এটাও একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। তারপরে হলো আপনার ওই পে ব্যাক পিরিয়ড, যে আমি কতদিন লাগবে অ্যাকচুয়ালি আমার এই পে ব্যাক পিরিয়ড, আমি যে টাকাটা ইনভেস্ট করব কতদিনে আমার আসবে, কতদিনে আসলে আমি ব্রেক ইভেন, আই মিন কতদিনে আমি টাকাটা থেকে প্রফিট আর্ন করতে পারবো। তো এই জিনিসগুলো কিন্তু অনেকগুলো কনসিডারেশনের ব্যাপার আছে। আর আপনার কোম্পানি লং টার্ম অবজেক্টিভ, যে আপনি অ্যাকচুয়ালি কি চান, কেন আপনি ওই দেশে যাচ্ছেন। তো আপনি যেই অবজেক্টিভ নিয়ে যাচ্ছেন বা যেটা নিয়ে আপনি অ্যাকচুয়ালি যেতে চান, সেটা কি আপনার সার্ভ করতেছে নাকি, যে ওই পারপাসটা যেটা, এই পারপাসটা কি আপনার মিট আপ হচ্ছে কিনা। হুম। ফাইনালি আমরা নেক্সটে দেখবো হচ্ছে যে ইন্টারন্যাশনাল মার্কেটিং বেনিফিটস এন্ড রিজনস, মানে এটার লাভ সুবিধাগুলো কি। এখন আমরা তো অনেক কথাই বললাম যে কেন কেন করব, কি কেন যাব। হ্যাঁ, আমাদের আরেকটা স্লাইড আছে, তারপরে উইল বি ডান। ঠিক আছে। International marketing benefits and reasons. So first of all, there are a number of reasons why business decide to trade internationally, including কেন। ফার্স্ট অফ অল আমরা কিন্তু এগুলো আগেই দেখছি যে কম্পিটিশন উইদিন দ্য ন্যাশনাল মার্কেট ইজ বিকামিং টু ইন্টেন্স। এটা আমরা অলরেডি দেখেছি, যে আমরা যে আগের যে ইয়াটাতে ওখানে কিন্তু আমরা দেখলাম যে ওয়াই ইন্টার গ্লোবাল মার্কেটস। সো এটাও একটা কাইন্ড অফ, কেন আমরা করব, এই কেন থেকেই কিন্তু জিনিসটা সুবিধাটা আসে, যে আমরা কেন করব, কেন থেকেই আমার what is coming in, it's coming in, it's about what are the benefits, right? সো আমি হ্যাঁ কেন করব, কেন থেকেই আমার আসলো যে আমি সুবিধাটা কি। আমি করবো আমার দেশে অনেক বেশি কম্পিটিশন, সুবিধাটা হচ্ছে বিকজ আমি দেশে অনেক কম্পিটিশন, আমি নতুন মার্কেটে যাব যেখানে কম্পিটিশন কম, যেখানে কম্পিটিটরসরা নাই। সো ওই মার্কেটটা এখনো দেখা যাচ্ছে যে ইটস নট বিন ডেন্সলি পপুলেটেড বাই আদার কম্পিটিটরস। সো ওখানে এখনো কম্পিটিশন নাই, সো আমি ওই জায়গাটা গেলে এখনো ভালো ব্যবসা করতে পারবো। সেলস এন্ড প্রফিট আর ডিক্লাইনিং ন্যাশনাল মার্কেট, সেটা বললাম। সো ওইটার বেনিফিটটা কি? সেটার বেনিফিটটা হচ্ছে যে আপনার ইন্টারন্যাশনাল এক্সপ্যানশন। So international expansion বলতে আমি বুঝাতে চাচ্ছি যে মার্কেট ডেভেলপমেন্ট is suggested and an option to plug falling sales under Ansof's matrix. Ansof's matrixটা আমরা দেখবো নেক্সট স্লাইডে। এটা একটা খুব একটা ইন্টারেস্টিং টার্ম। এটা আই গেস আপনারা আশা করি মজা পাবেন। সো এটা নেক্সট ইয়াতে দেখবো। সো মার্কেট এক্সপ্যানশন, আই মিন মার্কেট ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল এক্সপ্যানশনের থ্রুতে দেখা গেল আপনার ন্যাশনাল সেলস এন্ড প্রফিটস ফল করতেছে, আপনি অন্য একটা দেশে গেলেন যেখানে আপনি দেখা যাচ্ছে যে ইউ ওয়ান্ট টু মেইনটেইন ইউর সেলস এন্ড প্রফিট। Then international market offers the opportunity to increase the product life cycle for products with the life cycle coming to an in international market. So যেটা আমি বললাম যে এটা একটা রিজন যেটার জন্য যেটা লাইফ সাইকেল শেষ হয়ে যাচ্ছে অন্যান্য দেশে। সাপোজ যেটা বললাম যে আমি পেট্রোল মানে ইঞ্জিন, আপনার ইঞ্জিন যে তেল চালিত যেসব গাড়িগুলো এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এটা ইটস কাইন্ড অফ গোয়িং টু দ্য ডিক্লাইনিং স্টেজ। তো ডিক্লাইনিং স্টেজে যাচ্ছে যেহেতু, তো সবাই আস্তে আস্তে চেষ্টা করলো যে ওটা যেহেতু ডেভেলপড কান্ট্রিজ গুলোতে ওটার লাইফ সাইকেল শেষ হয়ে যাচ্ছে, দে আর ট্রাইং টু আই মিন ইম্পোর্ট টু আদার আন্ডার ডেভেলপড কান্ট্রিজ। তো ওখানে কিন্তু আপনি করলে ওটার এখনো মার্কেট আছে, এখনো তারা হয়তো আই মিন ইলেকট্রিক কার্স বা হাইব্রিড কার্স এখনো ইউজ টু না। Overseas markets contain similar market segments as national markets. Easy international travel and technology are turning national brands into national brands and facilitating the move into international markets. Consumers and buyers in other countries may already have become familiar with the brand during trips abroad and through the internet. এখন কিন্তু আমরা অনেকে বাইরে যাই, we do a lot of foreign trips, we go to abroad, so we go for tourism. So ওখানে যাওয়ার পরে কিন্তু আমরা অনেক কিছু দেখি, অনেক অনেক ব্র্যান্ডের ব্যাপারে শুনি, জানি। সো এই জিনিসগুলো কিন্তু উই রিমেম্বার। সো এই সব ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল ট্রাভেল এন্ড টেকনোলজির কারণে ন্যাশনাল যে ব্র্যান্ড গুলো আছে, আপনার যে ন্যাশনাল ব্র্যান্ডটা দ্যাট ইজ টার্নিং ইনটু অ্যান ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। সো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ফ্যাসিলিটেটস দ্য মুভ ইনটু ইন্টারন্যাশনাল মার্কেটস। সো এটাও কিন্তু ইটস কাইন্ড অফ আই মিন ইয়া, the business is doing well in national markets and the firm has decided to become a global player. So এখন আপনি কোনটা চান? আপনি কি চান যে আপনাকে এক দেশে সবাই চিনুক, নাকি আপনি চান যে আপনাকে সারা বিশ্বের মানুষ চিনুক? সো ডেফিনেটলি ওইটাই আপনি চাবেন যে আমার শুধু একটা দেশে আমি I'm not confined to just a single country, rather I'm doing business or I'm spread out to a lot of different countries. আমি অনেকগুলা দেশে আছি, একটা দেশে না থেকে আমি লাইক অনেকগুলা দেশে আছি, তাই না?
আচ্ছা, ফাইনালি এখন আমরা একটু দেখি যে what is this Ansoff matrix? Ansoff matrix টা কি? So we will be able to understand what is this Ansoff matrix. The Ansoff matrix, also called the product market expansion grid. প্রোডাক্ট এবং মার্কেট, আপনার মার্কেট এবং প্রোডাক্ট, প্রোডাক্ট হচ্ছে যে আপনি যে পণ্যটা দেন, আর মার্কেট হচ্ছে যেই মার্কেটে আপনি বিক্রি করেন বা যেই বাজারে আপনি বিক্রিটা করেন। প্রোডাক্টটা হচ্ছে যে পণ্যটা আপনি যে বাজারে বিক্রি করতেছেন সেটা হচ্ছে মার্কেট। অনলাইন মার্কেট হতে পারে, ফিজিক্যাল মার্কেট হতে পারে। তাহলে the Ansoff matrix, also called the product market expansion grid, is a tool used by firms to analyze and plan their strategies for growth. তার মানে কি আমি বলছি, এতক্ষণ কিন্তু আমরা বলতেছিলাম যে ইন্টারন্যাশনালি আমরা কিভাবে এক্সপ্যান্ড করবো, ইন্টারন্যাশনালি কিভাবে আমরা যাব, রাইট? সো ইন্টারন্যাশনাল মার্কেট হাউ ক্যান উই এন্টার। সো ওইটা অ্যানালাইজ করার জন্য, ওইটাকে বুঝার জন্য এন্ড প্ল্যান দেয়ার স্ট্র্যাটেজিস, সেটার জন্য হচ্ছে আপনার আমাদের দিস ইজ হোয়াট ইজ কল্ড ইজ অ্যানসফ ম্যাট্রিক্স। ঠিক আছে, এই অ্যানসফ ম্যাট্রিক্সটা দিয়ে আমরা অ্যানালাইজ করতে পারি এবং প্ল্যান করতে পারি আমাদের স্ট্র্যাটেজিস ফর গ্রোথ। সো আমাদের যে গ্রোথ স্ট্র্যাটেজিস গুলো আছে সেইটাতে থ্রুতে আই ক্যান ডু দ্যাট। So this is more about it, and the matrix shows four strategies that can be used to help a firm grow, analyze the risk associated with each strategy. তাহলে কি বললো, সো চার ধরনের স্ট্র্যাটেজিস আছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি চারটা ধরনের স্ট্র্যাটেজিস। হ্যাঁ, সো টু হেল্প আ ফার্ম গ্রো, কিভাবে তারা বড় হবে, এবং অ্যানালাইজ দ্য রিস্ক, হোয়াট আর দ্য রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ দিস স্ট্র্যাটেজি। তা আমরা দেখি, এখানে দেখেন, এই যে সবাই আমার মাউসের দিকে তাকান, মাউসের কার্সরের দিকে তাকান। সো এখানে দেখেন, এখানে আমরা ফার্স্টে আপনার হাতের বাম সাইডে দেখেন নিউ মার্কেটস, এক্সিস্টিং মার্কেটস। নিউ মার্কেটস বলতে যেগুলো হচ্ছে আপনার এক্সিস্টিং মার্কেটসটা হচ্ছে যেটা অলরেডি মার্কেট ইজ দেয়ার, আর নতুন মার্কেটটা হচ্ছে যেটা হচ্ছে যে আপনার নতুন মার্কেট তৈরি হবে। আর প্রোডাক্টের ক্ষেত্রে যেটা দেখতেছি আমি, এক্সিস্টিং প্রোডাক্ট, নিউ প্রোডাক্ট। এখানে আমরা কিন্তু কি বললাম, প্রোডাক্ট এন্ড মার্কেট এক্সপ্যানশন গ্রিড। এক্সপ্যানশন মানে কিভাবে আমি বাড়াইতে পারি। সো প্রোডাক্ট এন্ড মার্কেট এক্সপ্যানশন গ্রিডের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে দুই ধরনের আছে, একটা হচ্ছে এক্সিস্টিং প্রোডাক্ট, আরেকটা হচ্ছে নিউ প্রোডাক্টস। আরেকটা হচ্ছে আপনার এক্সিস্টিং মার্কেটস, আরেকটা হচ্ছে নিউ মার্কেটস। তাহলে আমি যদি এই স্ট্র্যাটেজিটা ফলো করি, দ্যাট ইজ আমি এক্সিস্টিং প্রোডাক্ট, আমার যে এক্সিস্টিং প্রোডাক্টটা আছে সেই এক্সিস্টিং প্রোডাক্টটা আমার এক্সিস্টিং মার্কেটেই দিব। বুঝছেন ব্যাপারটা, যে আমার যে এক্সিস্টিং প্রোডাক্টটা আছে, আমার এখন আমি যে প্রোডাক্টটা তৈরি করি বা সেল করি, ওই সেম প্রোডাক্টটা আমি একই মার্কেটেই বিক্রি করব, সেম মার্কেটে হয়তো আরো বাড়ায় বিক্রি করব। সো ওইটাকে বলা হচ্ছে মার্কেট পেনিট্রেশন। আমি একটা মার্কেটকে পেনিট্রেট মানে মানে যুদ্ধ করে ভিতরে ঢুকার ট্রাই করতেছে, কাইন্ড অফ লাইক দ্যাট। যে আমি একটা মার্কেট আই এম ট্রাইং টু পেনিট্রেট, আমি ঢুকার চেষ্টা করতেছি। কেন? বিকজ এটা অলরেডি প্রোডাক্টটা এস্টাবলিশড, ওই মার্কেটে ওই প্রোডাক্টটা চলে, এন্ড ওই প্রোডাক্টটাও সবাই কিনে। তো সেম মার্কেটেই আমি সেম প্রোডাক্টটা মানে মানে যাব। এরকম একটা দেখা যেতে পারে, ধরেন সাপোজ একটা কলম দেখা যাচ্ছে ওই মার্কেটে সবাই কিনে। তো সেম মার্কেটে দেখা গেল যে আমি একটা ওই কলমটা আরো বেশি বিক্রি করার জন্য সেম প্রোডাক্টটাই আমি ওই মার্কেটে দিলাম। সো দ্যাট ইজ হোয়াট ইজ মাই মার্কেট পেনিট্রেশন। ওকে, আচ্ছা, এখন আরেকটা ধরি যে সেম মার্কেটে আমি একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসলাম, একদম নতুন, ধরেন মানে যে ডিফারেন্ট প্রোডাক্ট, মানে নতুন প্রোডাক্ট, মানে সেম প্রোডাক্টটাই না, বাট ইটস আ ডিফারেন্ট প্রোডাক্ট, যে অন্য ধরনের একটা ক্যাটাগরি। এতদিন আমি বল পেন সেল করতাম, বল পেন মার্কেটে আমি এখন ধরেন নিয়ে আসলাম হলো হচ্ছে আমি জেল পেন। তো আমার কোম্পানি থেকে দেখা গেল যে এতদিন ওই মার্কেটে সবাই, গ্রামের একটা মার্কেট ধরেন সাপোজ, ওখানে আগে সবাই বল পেন ইউজ করতো। সো ওখানে আমি এখন ধরে নিলাম যে জেল পেন ইউজ করবে সবাই। তো আমি একটা প্রোডাক্ট নিয়ে আসলাম জেল পেন, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসলাম আমার কোম্পানি, হুইচ ইজ নিউ প্রোডাক্ট। সো ওখানে এটা বলা হচ্ছে যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট। প্রোডাক্ট ডেভেলপমেন্ট কেন? মার্কেট কিন্তু সেম আছে, ওই একই লোকের কাছে কিন্তু আমি একটা নতুন প্রোডাক্ট বিক্রি করতেছি। সো একই লোকের কাছে যেহেতু নতুন প্রোডাক্ট বিক্রি করতেছি, ডেভেলপ হচ্ছে কি, ডেভেলপটা হচ্ছে প্রোডাক্ট, রাইট? বিকজ ইটস আ নিউ প্রোডাক্ট। মার্কেটটা সেম আছে, দ্য মার্কেট ইজ সেম, সো দ্যাট ইজ দ্য এক্সিস্টিং মার্কেট, বাট আই এম ট্রাইং টু সেল আ নিউ প্রোডাক্ট, নতুন একটা প্রোডাক্ট। দ্যাটস ওয়াই ইটস আ প্রোডাক্ট ডেভেলপমেন্ট। সো মার্কেটটা একই, প্রোডাক্টটা নতুন, দ্যাট ইজ প্রোডাক্ট ডেভেলপমেন্ট। এইবার আসেন যে মার্কেট ডেভেলপমেন্টটা কি। মার্কেট ডেভেলপমেন্টটা ঠিক তার উল্টা। উল্টা কি? যেমন আমার প্রোডাক্টটা সেমই আছে, আমি ওই একই একই বল পেনই,
কিন্তু আমি সেল করতেছি চাচ্ছি যে নতুন একটা মার্কেটের কাছে, সাপোজ অন্য কোথাও, হ্যাঁ, যে সাপোজ আমি এতদিন ধরেন চিটাগাংয়ে সেল করতাম, এখন আমি চিন্তা করলাম যে না যশোরেও সেল করব, এরকম যে নতুন একটা মার্কেটে যাব আমি। আমার প্রোডাক্টটা সেমই আছে, বল পেনি, বাট আমি যাচ্ছি হচ্ছে নতুন একটা মার্কেটে। সো দ্যাট ইজ হোয়াট ইজ মার্কেট ডেভেলপমেন্ট। যখন আমার প্রোডাক্ট সেম থাকবে বাট মার্কেটটা নতুন হবে, তখন এটাকে বলা হচ্ছে মার্কেট ডেভেলপমেন্ট। আমার প্রোডাক্ট ডেভেলপমেন্ট আর মার্কেট ডেভেলপমেন্ট ঠিক অপোজিট। যদি সেম মার্কেট হয়, নতুন প্রোডাক্ট হয়, তাহলে প্রোডাক্ট ডেভেলপমেন্ট। আর যদি নতুন প্রোডাক্ট হয়, সেম মার্কেট, নতুন সরি সেম প্রোডাক্ট হয়, নতুন মার্কেট হয়, তাহলে ওটা হচ্ছে মার্কেট ডেভেলপমেন্ট। বুঝতে পারছেন? এটা কি আপনারা ক্লিয়ার হয়েছেন? জি স্যার। জি স্যার, ক্লিয়ার হয়েছে স্যার। আচ্ছা, এবার আসেন এমন একটা স্ট্র্যাটেজি যেটা সবকিছুই নতুন, মার্কেটও নতুন, প্রোডাক্টও নতুন, কোনোটাই আপনার সেম না। ঠিক আছে, মার্কেটটা একদম কমপ্লিটলি নতুন, এই যে ডাইভার্সিফিকেশন যেটাকে বলা হয়, এই মার্কেটটাও নতুন, নিউ মার্কেট, আবার প্রোডাক্টটাও নতুন, এটা একদম ডাইভার্সিফিকেশন। মানে আপনি ধরেন আগে এখন কলম তৈরি করতেন, এখন আপনি চলে গেলেন ধরেন কাপড় তৈরি করতে, যে যে মার্কেটে আপনি আগে কলম বিক্রি করতেন, নতুন একটা এখন আপনি সেল করবেন কি কাপড়, কিন্তু একটা অন্য মার্কেটে, নতুন মার্কেটে, মানে মার্কেটটাও নতুন, প্রোডাক্টটাও নতুন। ঠিক আছে, যে কোনো কিছুই সেম না, আপনি একটা কমপ্লিটলি নতুন প্রোডাক্ট একটা নতুন একটা মার্কেটে আপনি সেল করবেন। দ্যাট ইজ হোয়াট ইজ ডাইভার্সিফিকেশন বলে, যে ডাইভার্সিফাই করে ফেলা। আমি মানে যেটা সেল করতাম ওইটাও সেল করবো না, এবং যে মার্কেটের কাছে সেল করতাম সেটাও শেখানো করবো না, একদম সবকিছু নতুন, মার্কেটও নতুন, প্রোডাক্টও নতুন। দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড ডাইভার্সিফিকেশন। আর এই সাইডের দিকে যত যাবেন, এই যে দেখেন রিস্ক তত বাড়তে থাকবে, কারণ স্বাভাবিক একটা এক্সিস্টিং সেটার জিনিস কিন্তু অলরেডি এস্টাবলিশড ইন দ্য মার্কেট। তো যখনই আপনি নতুনের দিকে যাবেন, নতুন কোনো কিছু সেল করতে যাবেন বা নতুন কোনো মার্কেটের দিকে যাবেন, যদি আপনি সে এদিকের দিকে আসেন, যদি এখানের দিকে দেখেন যে নতুন প্রোডাক্টের দিকে যদি যান, আপনি এক্সিস্টিং প্রোডাক্ট থেকে যদি নতুন প্রোডাক্টের দিকে যান, সেক্ষেত্রে কিন্তু রিস্কটা বাড়ে। আবার এক্সিস্টিং মার্কেটে, এখন যে মার্কেটে আছেন ওই মার্কেট থেকে যখন আপনি নতুন মার্কেটের দিকে যাবেন, তখনও কিন্তু আপনার রিস্কটা বাড়বে। তার মানে আমরা দেখতে পারতেছি এই অ্যানসফ ম্যাট্রিক্সে, which is called the product market expansion গ্রিড, যে আপনি যত নতুনের দিকে যাবেন তত আপনার রিস্কটা বাড়তেছে। আপনি নতুন মার্কেটের দিকে যান, আপনার রিস্ক বাড়তেছে, আপনি নতুন প্রোডাক্টের দিকে যান, আপনার রিস্ক বাড়তেছে। স্বাভাবিক, যে কোনো নতুন কিছু নিয়ে কাজ করলে কিন্তু রিস্কটা বাড়বে, এটাই স্বাভাবিক, তাই না? আমাদের জেনারেল এক্সপেরিয়েন্স থেকে কি বলে। সো এটাই অ্যানসার ম্যাট্রিক্সটা আমি ইম্পর্টেন্ট কেন বলি, যে বিকজ এই প্রোডাক্ট মার্কেট এক্সপ্যানশন গ্রিড দিয়ে আমরা বুঝতে পারি এটা একটা খুবই একটা ইম্পর্টেন্ট টুল, যেটা থ্রুতে আমরা উই ক্যান অ্যানালাইজ এন্ড প্ল্যান আওয়ার স্ট্র্যাটেজিস। স্ট্র্যাটেজি হচ্ছে মেইনলি আপনার যে লং টার্ম গেম প্ল্যান, যে আপনি কি করবেন, কিভাবে একটা মানে আপনার লং টার্ম গেম প্ল্যান, যে একটা স্ট্র্যাটেজি করি না, আমি 5 বছর পরে আমার নিজেকে কোথায় দেখতে চাই, বা 10 বছর পরে আমি নিজেকে কোথায় দেখতে চাই, ঠিক সেম ভাবে যে আমার 5 years or 10 years এর প্ল্যান কি, আমি 5 to 10 years পরে I want to see myself in this place. সো এটাই হচ্ছে যে অ্যান্সার অফ ম্যাট্রিক্স এর থ্রুতে, যেহেতু আমরা নতুন ইন্টারন্যাশনাল মার্কেটিং এর থ্রুতে উই গো টু দ্য ইন্টারন্যাশনাল মার্কেট এন্ড সেটেল ডাউন অর, সো এখানে হচ্ছে যে এই চারটা থ্রুতে মার্কেট পেনিট্রেশন, যেটা হচ্ছে আপনার এক্সিস্টিং প্রোডাক্ট একই মার্কেট, দ্যাট ইজ মার্কেট পেনিট্রেশন, যেটা নাকি সবচেয়ে সেফেস্ট, সবচেয়ে রিস্ক কম, বিকজ এক্সিস্টিং প্রোডাক্ট এক্সিস্টিং মার্কেট। তারপরে যদি আপনি নিউ প্রোডাক্টে যান, নিউ প্রোডাক্ট এক্সিস্টিং মার্কেট, দ্যাট ইজ প্রোডাক্ট ডেভেলপমেন্ট। তারপরে যদি আপনি এক্সিস্টিং প্রোডাক্ট দিয়ে নিউ মার্কেটে যান, দ্যাট ইজ মার্কেট ডেভেলপমেন্ট। আবার আপনি যদি নিউ মার্কেট এন্ড নিউ প্রোডাক্টসে যান, তাহলে টোটালি ডাইভার্সিফিকেশন, যেটা সবচেয়ে হাইয়েস্ট রিস্ক। বুঝা গেছে? লোয়েস্ট রিস্ক হচ্ছে মার্কেট পেনিট্রেশন, আর সবচেয়ে হাইয়েস্ট রিস্ক হচ্ছে ডাইভার্সিফিকেশন। সো এই চারটা স্ট্র্যাটেজিতে উই ক্যান এন্টার ইনটু আ ফরেন মার্কেট, হ্যাঁ, অর ইন্টারন্যাশনাল মার্কেট থ্রু ইন্টারন্যাশনাল মার্কেটিং। আপনারা সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তো আমার এই ক্লাসটা টোটালি রেকর্ড করা হয়েছে এন্ড এই স্লাইড গুলাও আছে। সো আই গেস আমি এই ম্যাটেরিয়ালস গুলো আপনাদেরকে আপলোড করে দিব, হ্যাঁ, স্লাইডটাও দিব, এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ওই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন, হ্যাঁ। আর মোর ওভার হচ্ছে যে আপনারা যে এই স্লাইড গুলোর নিচে যদি আপনারা যান, তাহলে দেখবেন কিছু ফুট নোটস আছে, হ্যাঁ। তো আমি একটু নোটস এর মতো করে দিয়েছি আপনাদের জন্য, আপনাদের সুবিধার জন্য। তো আপনারা চাইলে এটা ফুট নোটস গুলো পড়তে পারেন, মানে এটা একটা নোট শিটের মতো আর কি, হ্যাঁ, লেকচার নোটের সাথে। তো স্লাইডে তো সবকিছু ডিটেল দেওয়া থাকে না, তো আপনাদের যখন এই স্লাইডটা থাকে, তো আপনারা এটা যদি যখন আপনারা থাকেন, আপনারা সেলফোনে স্মার্টফোনে ডাউনলোড করলেন, বা আপনারা ল্যাপটপে যেটাই দেখেন, এর নিচে অনেকগুলো নোটস দেওয়া আছে। সো আমি ইন ফিউচারে যা ক্লাসগুলো নিব ওগুলাতে আরো ইনশাল্লাহ দিব, ঠিক আছে।
সো যাতে এটা আপনারাও সাজেস্ট করতে পারেন যে আপনাদের সুবিধা খুশি হয়, বা আপনারা যদি কোনো কিছুতে কমফোর্টেবল মনে করেন যে স্যার এই জিনিসটা এইভাবে না করে এইভাবে করলে আমাদের জন্য বেটার হয়, বা এইভাবে আমরা কমফোর্টেবল, তো আপনারা সাজেস্ট করতে পারেন। আপনারা শুনতে পাচ্ছেন? স্যার যদি কোনো জি স্যার, জি মানে স্যার, শুনতে সাজেশন বা পাচ্ছি কোনো স্যার। হেল্প লাগে উইল ডেফিনেটলি উইল হ্যাঁ, পোস্ট ডেফিনেটলি, সেটা তো আমি এক্সামের আগে করবোই, বাট এখন আর কি আপনাদের বুঝার ক্ষেত্রে। আর আজকে যে ক্লাসগুলো হইলো, এই আমি আপনার 7টা 8টা স্লাইড কভার করলাম, তো সেখানে আপনাদের কোনো কিছু বুঝেন নাই বা কোনো কোয়েশ্চেন্স বা কোনো কিছু জিজ্ঞাসা বা ডিসকাশন বলতে পারেন, তো এই জিনিসটা স্যার একটু ডিসকাস করি, স্যারের সাথে ডিসকাস করি, বা আপনাদের নিজস্ব কোনো কিউরিসিটি যদি থাকে, বা আপনাদের জব রিলেটেড কোনো কিছু যদি থাকে, আমরা ডিসকাস করতে পারি। কারো কোনো ধরনের কোনো কমেন্টস, কোশ্চেন্স বা কোনো কিছু জিজ্ঞাসা? হ্যাঁ, ফ্রিলি বলতে পারেন, কোনো সমস্যা নাই, আমরা সবাই মিলে ডিসকাস করলাম। স্যার নাথিং ফ্রম মাই সাইড। ওকে, গ্রেট। আচ্ছা, ঠিক আছে, আই গেস নো ওয়ান হ্যাজ এনি আদার কোয়েশ্চেন্স অর এনিথিং টু ডিসকাস। তো আমরা কি আজকে এখানে শেষ করতে পারি? স্যার, স্যার। স্যার জি স্যার আচ্ছা, স্যার ঠিক আছে। আচ্ছা, আপনাদের এখানে তো আপনাদের সবাই তো মার্কেটিং মেজর, তাই না? তো আপনাদের তো এই কোর্সেস গুলাই, রাইট? আচ্ছা, ঠিক জি আছে। জি সো আপনাদের নেক্সট ক্লাসটা যেটা হবে সেটা এই টাইম মতোই হবে। আজকে আই এম সরি ফর দ্যাট, যে আজকে আমার যেহেতু ফার্স্ট ক্লাস ছিল আমি এই জিনিসটা একটু সকালে মিস করে গিয়েছি। তো নেক্সট ক্লাসটা আপনাদের ঠিক টাইম মতো রুটিনে যেভাবে দেওয়া আছে সকাল 10টাতেই হবে। বুঝতে পেরেছেন? জি স্যার, স্যার ইনশাআল্লাহ। স্যার জি স্যার ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ স্যার আপনাদের সাথে সবার সাথে দেখা হবে। আমি আশা করব আরো সবাই, আপনাদের যারা ফ্রেন্ডস আছে বা আপনাদের ক্লাস পিয়ার মেটসরা যারা আছে, ক্লাসমেটসরা আছে, সবাই অ্যাটেন্ড করবেন, যেহেতু মার্চের 3 তারিখ থেকে মোস্ট প্রবাবলি ফাইনাল এক্সাম শুরু হবে। তো আপনারা আশা করি ক্লাসগুলো একটু অ্যাটেন্ড করেন। হোপফুলি আপনারা এক্সামে ভালো করতে পারবেন এন্ড ভালো একটা মানে স্কোর করতে পারবেন, একটা ভালো সিজিপিএ নিয়ে পাস আউট করতে পারবেন। ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার। থ্যাংক সহযোগিতা ইউ স্যার। হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই সহযোগিতা পাবেন ইনশাল্লাহ। আল বি দেয়ার। ওকে, জি, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। জি। আসসালামু আলাইকুম থ্যাংক ইউ আসসালামু স্যার, আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জি।